ওকে, জাহানারা ম্যাম শুরু করেন। শুভ সন্ধ্যা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পটেনশিয়াল এডুকেশন নেক্সাস কর্তৃক আয়োজিত আমাদের আজকের সেশন 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশন। আপনাদের সাথে আছি আমি জাহানারা হাসান, আইসিটি ফোরি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, গাজীপুর সদর, সহকারী প্রধান শিক্ষিকা নিশাত জুটমেন্স আদর্শ বিদ্যালয়। আজকের এই সেশনে আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে যুক্ত আছেন ইতিমধ্যে আমাদের মাঝে ডক্টর গাজী হাসান কামাল, চেয়ারম্যান ময়মনসিংহ শিক্ষা বোর্ড। স্যারকে অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের সেশনে আমাদের সাথে আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের আরো দুজন গেস্ট অফ অনার। আমাদের সকলের প্রিয় মোহাম্মদ কবির হোসেন স্যার, সংযুক্ত অফিসার আর কর্মকর্তা A2I আমাদের সাথে যুক্ত হবেন। একজন অত্যন্ত গুণী মানুষ, যিনি আমাদের এই প্ল্যাটফর্মে এবারই প্রথম, আজাদ মোহাম্মদ আবুল কালাম, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, রাজশাহী। আমি আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের সেশন 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশন শুরু করছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক, যার অক্লান্ত পরিশ্রমের ফলেই শিক্ষা ব্যবস্থায় গুণগত শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরকে আধুনিকতর করার জন্য যার প্রচেষ্টা, তিনি পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আশরাফুল আলম স্যার, ইউএসও ময়মনসিংহ সদর। স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাডাম, ধন্যবাদ জাহানারা ম্যাডামকে আমাকে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সেশনে কিছু বলার আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আজকে যারা যুক্ত আছেন, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি মহোদয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এবং যারা গেস্ট অফ অনার আছেন এবং বিশেষ অতিথি, সেই সাথে যারা সংগঠক আছেন, আরো যুক্ত থাকার কথা কুমিল্লা থেকে ফেনী টিটি কলেজের সম্মানিত শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, ময়মনসিংহ টিটি কলেজের রফিকুল ইসলাম স্যার সহ বিভিন্ন এসএসটি থেকে যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন, এবং যারা আমাদের অডিয়েন্স বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, বাংলাদেশ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজ মাদ্রাসা সরকারি বেসরকারি সম্মানিত শ্রদ্ধেয় যারা শিক্ষকবৃন্দ, সেই সাথে সংগঠকবৃন্দ, পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকে আমি প্রতিষ্ঠাতা হিসেবে সকলকে স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। আমি দুই চারটি কথা বলতে চাই যে আমরা প্যান্ডামিক সিচুয়েশনে 2020-এর মার্চের 20 তারিখ থেকে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি আপনাদের সহযোগিতায় এবং আপনাদের চেষ্টায় আমরা করে যাচ্ছি। তা আজকে একটা নতুন কনসেপ্ট, সেটা হলো 21st সেঞ্চুরি স্কিল ইন এডুকেশন। তো অন্যান্য প্রোগ্রামে যেরকম আমরা সন্তুষ্ট হন, আমাদের সাথে যুক্ত থাকি, আমাদেরকে সহযোগিতা করেন এবং অনুষ্ঠানগুলি গ্রহণযোগ্যতা আছে বলে আপনারা যুক্ত হন, আশা রাখি আমাদের ইন্ডিয়া থেকে যারা যুক্ত হবেন সেশন স্পিকার হিসাবে এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমাদেরকে সন্তুষ্ট করব। আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাবো, সেটা হলো যে মিউট আনমিউটের দিকে একটু লক্ষ্য রাখার জন্য। আর হয়তো আমরা সকলের বক্তব্য আমরা শুনতে পারবো না, আমরা হয়তো প্রশ্নোত্তর পূর্বে আমরা বক্তব্য শোনার চেষ্টা করব। এখানে আমরা 4 থেকে 5 মিনিটের মাধ্যমে অতিথিদের বক্তব্য আমরা শুনবো। আর আমি জাহানারা ম্যাডামকে বলবো যে আমাদের রফিকুল ইসলাম স্যার যদি এই মুহূর্তে যুক্ত থাকে, ওনার কিছু কথা শোনার জন্য। যদি যুক্ত না থাকে তাহলে আপনার আমাদের প্রিন্সিপাল মহোদয় নাসিরউদ্দিন স্যারের বক্তব্য শুনে, চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনে আমরা সেশনের দিকে যাব। আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সকলের শ্রদ্ধেয় রফিকুল ইসলাম তালুকদার স্যারের। স্যার কি আমাদের সাথে যুক্ত আছেন? রফিকুল ইসলাম তালুকদার স্যার, আপনি কি আমাদের সাথে যুক্ত আছেন? স্যার মনে এই মুহূর্তে যুক্ত নাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা হয়তো স্যার যখনই যুক্ত হন স্যারের কথা শোনার সুযোগ পাবো। তাহলে আমি এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি ভিজিবল? জি ম্যাডাম, আপনি ভিজিবল, থ্যাংক ইউ। আচ্ছা, আর শোনা যাচ্ছে তো? জি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ম্যাডাম। আমি এবার আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নাসিরউদ্দিন স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করব, স্যার 2-3 মিনিটের মধ্যে যদি একটু কিছু বলেন আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। নাসিরউদ্দিন স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি আজকে সঞ্চালককে এবং
আজকে 21st সেঞ্চুরি স্কিল ইন এডুকেশন বিষয়ক আন্তর্জাতিক ওয়েবিনারটি আয়োজন করছে পোটেনশিয়াল এডুকেশন নেক্সাস। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পোটেনশিয়াল এডুকেশন নেক্সাসের প্রতিষ্ঠাতা জনাব আশরাফুল আলম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান, আমরা 21st সেঞ্চুরি স্কিলের জন্য আমরা আসলে সংগ্রাম করে যাচ্ছি। আমরা প্রকৃতপক্ষে এই স্কিলগুলো এখনো আমরা ভালো করে আয়ত্ত করতে পারিনি, যার জন্য আজকে এই 21st সেঞ্চুরি স্কিল ইন এডুকেশন নিয়ে আলোচনা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল, চেয়ারম্যান, ময়মনসিংহ এডুকেশন বোর্ড, বাংলাদেশ। আমাদের সাথে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে জনাব মোহাম্মদ কবির হুসাইন, সহযোগী অধ্যাপক এবং সংযুক্ত কর্মকর্তা A2I ICT ডিভিশন। আমাদের আজকে গেস্ট অফ অনার হিসাবে আরো একজন অতিথি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা, জনাব আজাদ মোহাম্মদ আবুল কালাম, এডিশনাল SP, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রাজশাহী অঞ্চল, রাজশাহী। আমাদের আজকে এই 21st সেঞ্চুরি স্কিলের উপরে যারা সেশন স্পিকার, ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন, প্রথমেই রয়েছেন MS মিতালি মুখার্জি, প্রিন্সিপাল, ইন্দ্রাপুরাম পাবলিক স্কুল গার্লস, পাটনা, ইন্ডিয়া। আমাদের সাথে আরেকজন সেশন স্পিকার রয়েছেন MS রমা চক্রবর্তী, প্রিন্সিপাল, ফাউন্ডেশন একাডেমি, বিহটা, ইন্ডিয়া। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে 95 জন স্যার যুক্ত হয়েছেন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। আসলে আমরা এই জনাব আশরাফুল আলম, যিনি এডুকেশন পোটেনশিয়াল এডুকেশন নেক্সাসের নিয়ে যিনি কাজ করেন, তিনি ইতিপূর্বে আরো বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ওয়েবিনার আয়োজন করেছেন। আমরা বাংলাদেশ থেকে প্রায় 215 জন 16 জন পর্যন্ত আমরা পার্টিসিপেন্ট পেয়েছি। আমরা আশা করছি আজকেও আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা এরকমই হবে। তো আপনারা জানেন যে আমরা 21st সেঞ্চুরি স্কিল, এটা আমাদের কোয়ালিটি এডুকেশনের প্রারম্ভে এটা আমাদের দরকার। আপনারা জানেন আমরা ইতিপূর্বে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছি। আমাদের 2030 সালের মধ্যে আমাদেরকে কোয়ালিটি এডুকেশন আমরা অর্জন করব। তারই লক্ষ্যে আমাদেরকে স্কিলগুলো আয়ত্ত করতে হবে। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা যেন মনোযোগ দিয়ে, আমরা যেন সবাই সহযোগিতা করি, মনোযোগ দিয়ে আমরা আজকে আমাদের 2 জন সেশন স্পিকার, তাদের বক্তব্য, তাদের আমরা আলোচনা শুনবো, আমরা সহযোগিতা করব, আমরা সবাই মিউট থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সার্থক সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে 2 জন সেশন স্পিকার, তাদেরকে আগাম ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যারকে। রফিকুল ইসলাম স্যার বোধহয় যুক্ত আছে। হ্যাঁ, 1-2 মিনিটে করে চ্যানেল ছেড়ে দেন। ধন্যবাদ স্যার। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন রফিকুল ইসলাম তালুকদার স্যার, ময়মনসিংহ থেকে। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? রফিকুল ইসলাম তালুকদার স্যার, রফিকুল ইসলাম তালুকদার স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার একটু আনমিউট করে কথা বলবেন। রফিকুল ইসলাম তালুকদার স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, am I audible to you? আপনি কন্টিনিউ। আচ্ছা স্যার, জি থ্যাংক ইউ। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আবার স্যারকে আমাদের মাঝে পাবো। ধন্যবাদ। আমি এবারে সম্মানিত উপস্থিতি সবাইকে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা যেন সবাই একটু মিউট থাকি, তাহলে আমাদের আজকের সেশনটা আমরা প্রতিবারের মতোই সুন্দরভাবে উপভোগ করতে পারবো এবং অনেক নতুন কিছু শিখতে পারবো। আমি এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
ডক্টর গাজী হাসান কামাল, চেয়ারম্যান ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করব আজকের এই সেশনে স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক আপনাকে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে যারা আয়োজক আছেন, বিশেষ করে আশরাফুল আলম আমাকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন এবং সম্মান দিয়েছেন, সেই জন্য আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের প্রতি। আজকের যে ওয়েবিনার সেশনটি হবে সেটি হবে 21st Century Skills in Education। এটি একটি টাইম বাউন্ড অ্যান্ড কন্টেম্পোরারি ইস্যু, আমরা সবাই জানি, এবং আমরা এও জানি যে পৃথিবী খুব দ্রুত পরিবর্তনশীল হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি ফাস্ট ইভলভিং। শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের মতো জনবহুল দেশের শিক্ষা ব্যবস্থা এই বিশ্ব সঙ্গে তাল মিলিয়ে বা বাজার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন করা দ্রুত, এটা সম্ভব নয় সরকারের একার পক্ষে। এই জন্য সেই জায়গায় ফোকাসে আসে পাবলিক এবং প্রাইভেট উভয়ের যে একটা ভূমিকা আছে শিক্ষা ব্যবস্থার উপর, তার একটি উদ্যোগ হচ্ছে এটি। আমি উদ্যোগকে স্বাগত জানাই এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি। আমরা দুইজন এখানে সেশন স্পিকার আছে, মিতালি মুখার্জি এবং রমা চক্রবর্তী। আমি উভয়কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা দুইজনই শিক্ষক এবং আমি একজন নিজেও শিক্ষক, এবং আমাদের মাঝে দুইজন অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে, আজাদ মোহাম্মদ আবুল কালাম এবং মোহাম্মদ কবির হোসেন। তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম এখানে যুক্ত হওয়ার জন্য। আমি দেশে এবং দেশের বাইরে যারা যুক্ত আছেন তাদেরকে এটুকু বলতে চাই যে এই ধরনের প্ল্যাটফর্মে যুক্ত থাকা খুবই, আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা এডুকেশন নিয়ে কাজ করি তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যারা পড়াশোনা করছে অর্থাৎ শিক্ষার্থী, তাদেরকে এখানে যদি যারা যুক্ত হয় তারাও কিন্তু উপকৃত হবে। এবং একটি কার্যকরী সেশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা শ্রেণীকক্ষের বাইরে গতানুগতিক ট্রেডিশনাল যে ক্লাস লেকচারের বাইরে কিন্তু আমরা এখানে ইন্টারাকশন হবে, এবং এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো এবং নিজের গ্যাপ, দুর্বলতা এবং অনেক নতুন আইডিয়া এখানে জেনারেট হবে, সেটি আমরা কিন্তু এখান থেকে ধারণা পাবো। আমি আজকে সেশনের সম্পর্কে যে একটি কথা বলতে চাই, স্কিলস 21st Century Skills in Education, আসলে এটি দুইটি আসপেক্টে আমাদের বিবেচনা করতে হবে। একটি হচ্ছে যারা আমরা শ্রেণীকক্ষে পড়াই অর্থাৎ যারা শিক্ষক তাদের আসপেক্টে, এবং একই সঙ্গে যারা শিক্ষার্থী যারা শিক্ষা গ্রহণ করছে তাদের আসপেক্টেও এই স্কিল গুলো কেমন হবে এবং কোন জায়গায় আমরা ফোকাস করবো সেই বিষয়গুলো আজকে এখানে আলোচিত হবার কথা রয়েছে আমার জানা মতে। আমরা এখানে শুরুতে যে একটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে এডুকেশন ব্যবস্থায়, বিশেষ করে আমাদের মতন জনবহুল দেশে আমরা অনেক সমস্যা নিয়ে কাজ করি, কিন্তু গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরেও অনেক কিছু করার থাকে এবং করতে হয়, নাহলে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে যারা সিটিজেন হবে তাদের মধ্যে এক ধরনের অপূর্ণতা এবং গ্যাপ থাকে এবং পরিপূর্ণভাবে মানসিক বিকাশ তাদের হয় এবং তাদের মধ্যে অনেকগুলো গুণাবলীর গ্যাপ থেকে যায় বিশেষ করে। এবং আমি সেই ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় শ্রেণীকক্ষে পাঠদানের কৌশল এর ক্ষেত্রে আইসিটি একটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটা আমি বলবো শিক্ষার ক্ষেত্রে, এটা আমাকে বলি ইকোনমিক্স এর ভাষায় পাইভোটাল ফ্যাক্টর, অর্থাৎ এই ফ্যাক্টর সবগুলো ফ্যাক্টর সঙ্গে জেনারেট করে খুবই গুরুত্বপূর্ণ একটি আইসিটি একটা ফ্যাক্টর, অর্থাৎ টেকনোলজিক্যাল নলেজ শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অ্যাপ্লিকেশন করার তার ক্ষমতা থাকতে হবে একই সঙ্গে। তারপরে আমরা গতানুগতিক জানি প্যাডাগজিক্যাল নলেজ আছে, কন্টেন্ট নলেজ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীর মাঝে যে বিষয়গুলো আমরা দেখি যে তাদের অস্বাভাবিক আচরণ এবং সোসাইটি থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে, বিশেষ করে এগুলোর সঙ্গে ভ্যালুস এডুকেশন যুক্ত আছে। সেই ভ্যালুস এডুকেশনের ক্ষেত্রে শিক্ষক যারা থাকবেন এই জায়গায় তাদের কিন্তু ফোকাস করতে হবে।
আর একই সঙ্গে আমি আরেকটু দু একটি কথা বলতে চাই যে শিক্ষার্থী যারা থাকবে তাদের অনেকগুলো স্কিল নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে। বিশেষ করে একজন শিক্ষার্থী তখনই ভালো স্কিল অর্জন করে তারা যদি ভিতর ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে, সে ইভালুয়েশন করতে পারে, সে কোশ্চেন মেকিং, সে ইনোভেশন করতে পারে, এই বিষয়গুলো ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে আসে এবং একই সঙ্গে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত। এবং বর্তমান যুগে আরেকটি বিষয় হচ্ছে কমিউনিকেশন স্কিল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার ধারণা এই বিষয়গুলো খুবই এই সেশনে আলোচিত হবে, এই আমার প্রত্যাশা। একই সঙ্গে আরেকটি বিষয় আমি ফোকাস করতে চাই, সেটি হচ্ছে লিডারশিপ কোয়ালিটি আমাদের ডেভেলপ করতে হবে, অর্থাৎ জেনারেট করতে হবে এবং ইনজেক্ট করতে হবে। আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের ভিতরে যে লিডারশিপ কোয়ালিটি, এটা কিন্তু আমাদের ইনজেক্ট করতে হবে এবং তাদের ভিতরে যারা ধারণ করে সেই ধরনের শিক্ষা ব্যবস্থাপনায় আমাদের কিন্তু যুক্ত হতে হবে। কারণ একজন লিডার কিন্তু ওয়ার্ল্ড চেঞ্জ করতে পারে। আমরা জানি যে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছাত্র জীবন থেকে তার ভিতরে এক ধরনের লিডারশিপ কোয়ালিটি ছিল। এবং আমরা পৃথিবীতে অনেক লিডার কথা জানি যাদের একটা আঙ্গুলের ইশারায় অনেক কিছু হয়ে যায় এবং একটা দেশ পরিবর্তন হয়ে যায়। আমরা মাহাথির মোহাম্মদের কথা জানি। এই ধরনের ভবিষ্যতে সিটিজেন তৈরি করার ক্ষেত্রে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং আন্ডার গ্রাজুয়েট কোর্সে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটি একটি কম্পোনেন্ট। এই জায়গায় আমার শিক্ষকদের কাজ করতে হবে, তার লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করার জন্য যে ধরনের আসপেক্ট তৈরি করা দরকার এবং লার্নিং ম্যাটেরিয়ালস দরকার সবকিছু কিন্তু এখানে প্রয়োজন। এবং তাদেরকে জীবনমুখী এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরির ক্ষেত্রে আমাদের শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আর বেশি কথা বাড়াবো না, যে সেশন স্পিকার যারা আছেন তাদের মূল্যবান বক্তব্য আমরা সবাই শুনবো। সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এবং যারা যুক্ত আছেন সবাইকে। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সাথে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলেছেন। আসলে আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি স্যারের কথা অনুযায়ী যদি সবাই মনোযোগ দিয়ে সেশনটি উপভোগ করি তাহলে অবশ্যই আমরা 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশনের যে মূল বিষয়গুলো যে যে ক্ষেত্রে ফোকাস করা হচ্ছে সেই বিষয়গুলোই আজকে আমরা শিখতে পারবো এখান থেকে। ধন্যবাদ স্যার। আমরা তাহলে মূল সেশনে সম্মানিত উপস্থিতি, আজকে 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশন নিয়ে আমাদের মাঝে এসেছেন আমাদের বন্ধুপ্রীতম রাষ্ট্র ভারত থেকে দুজন খুবই বিখ্যাত দুজন সেশন স্পিকার। আমি এখন আপনাদেরকে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের প্রথম সেশন স্পিকার মিস মিতালি মুখার্জি, তিনি প্রিন্সিপাল ইন্দিরামপুর পাবলিক স্কুল গার্লস পাটনা ইন্ডিয়া। আমাদের দ্বিতীয় সেশন স্পিকার হিসেবে আমাদের সাথে যুক্ত থাকবেন মিস রমা চক্রবর্তী, প্রিন্সিপাল ফাউন্ডেশন একাডেমি বেহতা ইন্ডিয়া থেকে। আমি আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি পটেনশিয়াল এডুকেশন নেক্সাস কর্তৃক আয়োজিত খুবই গুরুত্বপূর্ণ আজকের কর্মশালা 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশনে। মিস মিতালি মুখার্জি ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম, am I audible to you? Yes. Ma'am, over to you. Please continue your session. Thank you, Potential Education Nexus. Already you've set the platform. Thank you, শুভ সন্ধ্যা সকলকে। আপনাদের সকলের পারমিশন নিয়ে সেশনটা শুরু করছি। ম্যাম, প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। সেশনটি শুরু হচ্ছে। আমি আরেকটু সবার উদ্দেশ্যে বলবো যারা আমরা এই সেশনে যুক্ত আছি, আজকের সেশন নিয়ে যদি আমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে সো প্লিজ আপনারা সবাই আমাদের চ্যাট বক্স ইউজ করবেন, সেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখবেন। আমাদের সেশনের শেষ পর্যায়ে আমরা আপনাদের প্রশ্ন উত্তরের পর্বগুলো যে সমস্যাগুলো আপনারা আজকে ফেস করবেন সেগুলো নিয়ে আমরা আমাদের বিখ্যাত দুইজন সেশন ট্রেনারের সাথে মতবিনিময় করব, তারা আপনাদের সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের সাথে আমাদের আজকের গেস্ট অফ অনার যারা যুক্ত হবেন আমরা তাদের বক্তব্য অবশ্যই শুনবো। আমরা অধীর আগ্রহে আছি, স্যাররা আমাদের মাঝে হয়তো অল্প সময়ের মধ্যেই যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ম্যাডাম, ওভার টু ইউ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে সেশন শুরু করছি। আজকের সেশন আমাদের 21st সেঞ্চুরি স্কিলস ইন এডুকেশনের উপরে। এই প্রেজেন্টেশন আর এই সেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে এটা বোঝাবার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এডুকেশনের সাথে 21st সেঞ্চুরি স্কিলসকে কেন জোড়া উচিত, জুড়লে কি লাভ আছে, আর কিভাবে আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করতে আসে তাদের কি লাভ হতে পারে। আজকের সেশনে আমার সাথে আছেন আমার বন্ধু,
আমার colleague, আমার friend, and a very, very great educationist of Patna. That is Mrs. Rama Chakravarti, who is Principal, Foundation Academy. আর আমি মিতালি মুখার্জি, Principal, Indirapuram Public School Girls. এটা আমাদের কিন্তু প্রথম অ্যাটেম্পট বাংলাদেশের সাথে আমরা এই কাজ করছি, আর চেষ্টা করছি পুরোটা সেশন যতটা পারা যায় বাংলাতে করি। তো যদি কিছু ত্রুটি থেকে যায় তাহলে ক্ষমা করবেন, আর যদি কিছু ভালো লাগে তাহলে থ্যাংক ইউ সো মাচ। লেট আস বিগিন দ্য সেশন নাও। সবচেয়ে প্রথম এই সেশনটা শুরু করার আগে আমি রিকোয়েস্ট করবো আমার ফ্রেন্ড রামা ম্যামকে কি উনি কিছু ওপেনিং লাইনস দিয়ে, সুন্দর বাংলার ওপেনিং লাইনস দিয়ে এই সেশনটা শুরু করুক। রামা ম্যাম, ওভার টু ইউ। ধন্যবাদ মিতালি ম্যাডাম। নমস্কার আমার ভাই বোন দাদা দিদিরা। আজকের সেশনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বটেই আমাদের সবার জন্য। দেখা যায় এটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানা যায় কিনা। পায়ে পায়ে মানব সভ্যতা অনেকটা পথ পেরিয়ে এসেছে। যুগ থেকে যুগান্তরে জ্ঞান, চিন্তন, মনন ও প্রয়োজনের অনবরত গতিশীল মিথস্ক্রিয়ায় সভ্যতার দাবি জটিল থেকে জটিলতর হয়েছে। আদিকালে প্রথাগত শিক্ষা হয়তো জ্ঞানের হস্তান্তর, প্রচার, প্রসার ও প্রগতিশীলতার তাগিদে সৃষ্টি হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞানার্জনে বা জীবিকার্জনের উপায় হিসাবে সীমাবদ্ধ থাকেনি। একবিংশ শতকে মানুষের সামনে যে জ্বলন্ত সমস্যাগুলি এসে দাঁড়িয়েছে সেগুলো কিন্তু খুব সাধারণ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত জনসংখ্যা 4 গুণেরও বেশি হয়েছে। পৃথিবীর বায়ো ক্যাপাসিটির 150% বেশি আমরা শেষ করে ফেলেছি। প্রাকৃতিক সম্পদগুলি শেষের মুখে। যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তিগত উন্নতি পৃথিবীকে অনেক ছোট করে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মানুষের বুদ্ধি ও চিন্তনের সমকক্ষতা অর্জন করেছে, কিন্তু মানুষ তার সামাজিক অবস্থান ভুলতে বসেছে। 21 শতকের সভ্যতাকে আমরা অনেক সময় ভুকা বলে থাকি। ভুকা মানে ভুখা, ভাবতেই পারেন, ক্ষুধার্ত। VUCA, volatile, uncertain, complex and ambiguous, অর্থাৎ উদ্বায়ী বা অস্থিতিশীল, অনিশ্চিত, জটিল ও অস্পষ্ট। বিংশ শতকের শেষ থেকেই শিক্ষা, সমাজ ও অর্থনীতির পণ্ডিতেরা নতুন যুগোপযোগী শিক্ষার পরিকাঠামো নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। ডেলার্সের নেতৃত্বে ইউনেস্কো কমিশনের প্রতিবেদনে 1996 সালেই বলা হয়েছে, একবিংশ শতাব্দীর শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া হতে হবে। শিক্ষার খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পূর্ণাঙ্গ জীবনযাপন। সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার শিক্ষা লক্ষ্য নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন মানুষের বহুমুখী গুণ বা দক্ষতার অধিকারী হতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ সঠিকভাবে জীবন ধারণ ও জীবন ধারণের সঠিক পদ্ধতি খুঁজে পেতে সক্ষম হবে। শিক্ষা হলো জীবনযাপনের পূর্ণাঙ্গ প্রস্তুতি। কবিগুরু রবীন্দ্রনাথ শেষের কবিতায় একটা খুব দামি কথা বলেছেন, সম্ভবপরের জন্য প্রস্তুত থাকার নামই সভ্যতা, বর্বরতা পৃথিবীতে সকল বিষয়েই অপ্রস্তুত। সুতরাং যা সম্ভবপর, যে প্রতিনিয়ত যে পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা যাচ্ছি, তার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের প্রস্তুত করতে হবে। মানব সমাজে প্রতিনিয়ত যেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি বিকাশও হচ্ছে। এই সব কিছুর সাথে ব্যক্তিকে মানিয়ে নিয়ে বা চলমান জীবনধারার উপযোগী করে তোলা শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া চাই। ধন্যবাদ সবাইকে। ওভার টু মিতালি ম্যাডাম। Thank you, Rama ma'am. That nothing could be more beautiful than this. You've given a very great start to the session. আমি কিন্তু লক্ষ্য করছি যে আমাদের কিছু কিছু টিচাররা কিছু আঁকার চেষ্টা করছেন স্ক্রিনে। আমি জানি আঁকার ইচ্ছা, আর্ট ইন্টিগ্রেশন হয়ে গেছে আমাদের এডুকেশনে, কিন্তু যদি এখানে একটু স্ক্রিনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো একবার আমি অনুরোধ করবো আমাদের সকল টিচারদের যে কাইন্ডলি, আমার মনে হয় এটা ভুল করেই হয়ে গেছে, কারণ কি এদিক ওদিক একটু হাতটা চলে গেলে। ধন্যবাদ ম্যাম। আমি আপনার পক্ষ থেকে, পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকে সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, দয়া করে আপনারা এই আঁকাঝোঁকা বন্ধ করবেন। আমরা খুবই চমৎকার একটি সেশনে আছি, সবাই মিলে সেশনটি উপভোগ করব। ধন্যবাদ ম্যাম, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। আমি শুরু করছি আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করে। আপনাদের মধ্যে কেউ এখানে এরকম বসে আছেন যার এটা মনে আছে যে সে ক্লাস 1-এ বা ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অব্দি
প্রথম একটা ইয়ারলি এক্সাম বা হাফ ইয়ারলি এক্সামে তার কত নম্বর পেয়েছিলেন? আমার মনে হয় না আমাদের কারোর মনে আছে। কেন মনে নেই? এই জন্য মনে নেই কেন এত বছর পরে আর ওটা কোনো ইম্পর্টেন্স নেই। কেউ আপনাকে জিজ্ঞেস করেন আপনার ক্লাস 1-এ কত নম্বর এসেছিল, ক্লাস 3-তে ইংলিশে কত পেয়েছিলেন, ক্লাস 7-এ ম্যাথসে কত পেয়েছিলেন, এই প্রশ্নটা আমাদেরকে কেউ করে না। এই জন্য আমরা এই কথাটা ধীরে 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 করে ভুলে গেছি। কিন্তু হ্যাঁ, আপনাকে যদি আমি এইটা জিজ্ঞেস করি আপনার কি মনে আছে যে ক্লাস 5-এ যখন আপনি ছিলেন তখন আপনার ক্লাস টিচার আপনাকে কোন এরকম কথাটা বলেছিল যেটা শুনে আপনি খুব খুব খুশি পেয়েছিলেন, বা আপনি খুব আহত হয়েছিলেন, আপনি খুব দুঃখিত হয়েছিলেন? বা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার কোন একটা এরকম ঘটনা মনে আছে যেটাকে আপনি আজও রিলেট করতে পারেন নিজের স্কুল লাইফের সাথে? আমি জানি আপনারা অনেক 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 স্টোরিজ নিয়ে সামনে আসবেন। তাহলে আমরা এটা বুঝতে পারছি, আমরা এটা কম্পেয়ার করতে পারি যে অ্যাকচুয়ালি এডুকেশনের মানে কিন্তু নম্বর হয় না, এডুকেশনের মানে কিন্তু মার্কস হয় না। এডুকেশন ইজ সামথিং বিয়ন্ড ইট। এডুকেশন কি? হোয়াট ইজ এডুকেশন? Education is actually a sum total of marks plus আমাদের experience plus অনেক ঘটনা যেটা আমাদের জীবনে during our educational life হয়। A sum total of this is known as education. আর এই প্রত্যেকটা ঘটনা যে আমাদের জীবনে হয়, খারাপ নম্বর আসা, ভালো নম্বর আসা, টিচারের সাথে কিছু কথা বলা, মার্কেটে কিছু এক্সপিরিয়েন্স করা, এই সমস্তগুলো ঘটনা আমাদের জীবনে কিছু না কিছু একটা ইমপ্রেশন তৈরি করে যায়। আর এই অনেক 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 এরকম ইমপ্রেশনস মিলে আমরা একটা হিউম্যান বিং তৈরি হই। এই জন্য আজকে যে পরিবেশন আপনাদেরকে করতে যাচ্ছি 21st century skills in education, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটাকেই একটা অন্যভাবে বোঝানো হলো। ঠিক আছে? তাকে যত টিচার্স আপনারা এখানে আছেন, আমি জানি আপনারা সকলে শিক্ষার সাথে যুক্ত, যত টিচার্স এখানে আছেন আপনারা সকলে সবচেয়ে প্রথম একটা নিজের মাইন্ড ওয়াশ করুন আর এটাকে বুঝুন যে বাচ্চা আপনাদের স্কুলে ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার বা ব্লা ব্লা এইগুলো শুধু পড়তে যাচ্ছে না বা ওতে ভালো নম্বর আনতে যাচ্ছে না। অ্যাকচুয়ালি বাচ্চাগুলো যে স্কুলে যাচ্ছে তার পারপাস এই নম্বর থেকে অনেক বেশি কিছু। এই পারপাসটা কি, আর এই পারপাসটাকে আমরা কি করে পৌঁছবো, এই পারপাসটাকে আমরা ফুলফিল কি করে করব, তার জন্য এই সেশনটা অন 21st century skills। তো 21st century skills কি যদি আমি আপনাকে বোঝাতে চাই যে 21st century skills কি, একটা ছোট এক্সাম্পল দিই আপনাকে। যেটা মনে করুন আপনি নৌকো করে নিজে বন্ধুদের সাথে বা আপনার ফ্যামিলির সাথে কোথাও যাচ্ছেন, ঠিক আছে? নৌকো করে যেতে যেতে অল অফ আ সাডেন আপনি দেখলেন যে খুব জোর একটা ঝড়, একটা হাওয়া, খুব জোর হাওয়া চলতে শুরু করে দিল আর নৌকোটা আপনার ডগমগ ডগমগ করা শুরু করলো। নাও এই সময় যদি আপনি নিজের বন্ধুকে জিজ্ঞেস করেন যে বন্ধু আমাকে তুমি এইটা বলো, তুমি ম্যাথসে কত নম্বর পেয়েছো, তাহলে আপনি কি এটা এই সিচুয়েশনটা যদি তৈরি হয় তাহলে আপনি কি জবাব দেবেন আপনি বলুন। কিন্তু নৌকাটা যদি ডুবতে গেল, নৌকাটা যদি খুব বেশি হাবুডুবু খাচ্ছে, তখন আপনি যদি ম্যাথসে 100 out of 100 এনেছেন বা ইংলিশে 100 out of 100 এনেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভ্যালিউ নেই। ভ্যালিউ কিসের আছে? যদি আপনি সাঁতার কাটতে যান, তাহলে সেই সময় কি হবে, আপনি নৌকোর থেকে যদি বাইরে পড়েও যান, আপনার নৌকাটা যদি ডুবেও যায়, তাও আপনি সাঁতার কেটে পারে এসে যাবেন। তো এইটাই আপনাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে যদি আমাদের বাচ্চারা হাজারো হাজার বাচ্চা যে স্কুলে যাচ্ছে, যদি হাজারো হাজার বাচ্চাকে আপনি শুধু ম্যাথস আর ইংলিশ আর হিন্দি আর উর্দু আর এক্সেট্রা এক্সেট্রা শেখান, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ওরা লাইফে ফুললি ডেভেলপ হবে না। যখনই ওরা লাইফে একটা হাবুডুবু সিচুয়েশনে পড়বে তখন কিন্তু নম্বরগুলো ওদেরকে বাঁচাবে না। কি বাঁচাবে ওদেরকে? ওদেরকে বাঁচাবে 21st century skills, যেটা ওরা অ্যাকোয়ার করেছে নিজের স্কুল এডুকেশনের ডিউ টাইমে। তো that is what it means कि 21st century skills ওই skills which are required for the holistic development of the child. Holistic মানে 360 degree development of the child. কেন holistic development আমি বলছি? কারণ কি হয়তো আপনারাও জানেন, নিশ্চয়ই জানেন আপনারা যে কত এরকম বাচ্চা আছে যে খুব ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে,
MBA করেছে, অনেকেরা মেডিকেল করেছে, অনেকেরা খুব ভালো স্কুলে পড়াশোনা করেছে, বেস্ট টপ স্কুলস অফ দেয়ার প্লেসেস, কিন্তু বড় হয়ে ওরা কি হয়েছে, মানে কেউ ড্রাগ মাফিয়া হয়ে গেছে, কেউ টেররিস্ট হয়ে গেছে, কেউ জালি কাজ করে, কেউ নকল ওষুধ বিক্রি করছে। কেন? ওয়াই? কারণটা কি? ওরা হয়তো নিজে স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিল, ওরা হয়তো 100-তে 100 পেত, 90 পেত, কিন্তু তা ওরা বড় হয়ে একটা এরম কাজ করতে বাধ্য হলো কেন? কেন? সোসাইটিতে গিয়ে ওরা কিছু প্রোডাক্টিভ করতে পারলো না, সোসাইটিকে ড্যামেজ করছে, সোসাইটিকে ড্যাম্পেন করছে, নাকি সোসাইটির প্রগ্রেসের জন্য কিছু কাজ করছে। ওয়াই দিস ইজ হ্যাপেনিং? বিকজ এই যে স্টুডেন্টসরা নিজের স্কুলে দে হ্যাভ বিন ফোকাসড অন মার্কস, কিন্তু ওদের স্কিলস, ওদের ইমোশনস, ওদের মেন্টাল হেলথ এইটা নিয়ে কাজ হয়নি। এই জন্য when they go to the society they are not productive, they are not assets, instead they become liabilities. Okay, so what are 21st century skills? I hope আপনারা বুঝে গেছেন যে basically 21st century skills কি। Now name, যদি আপনাকে নাম বলতে চাই আমি, what are the 21st century skills, তাহলে আপনি দেখুন 21st century skills কে 3 ভাগে বিভাজিত করা যেতে পারে। না, প্রথম ভাগ হচ্ছে লার্নিং স্কিলস। লার্নিং স্কিলস কে ভালো করে ইজিলি মনে রাখার জন্য আমি এখানে লিখেছি 4C, মানে 4খানা সি দিয়ে শুরু হবে শব্দ। প্রথম কি? ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্বিতীয় সি হচ্ছে ক্রিয়েটিভিটি, তৃতীয় সি হচ্ছে কোলাবোরেশন, এন্ড চতুর্থ সি হচ্ছে কমিউনিকেশন। এইটা হলো 4টে লার্নিং স্কিল which are parts of 21st century skill। তারপরে আপনি এসেছেন লিটারেসি স্কিলস। লিটারেসি স্কিলস মানে IMT, এই শর্ট ফর্ম গুলো আমি দিয়েছি তাকে আপনারা মনে রাখতে আপনাদের সুবিধে হোক। IMT মানে কি? ইনফরমেশন লিটারেসি, media literacy and technology literacy. I for information, M for media and T for technology literacy. তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার হিসেবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ স্কিলস। লাইফ স্কিলস এর ভিতরে 5টে স্কিল আছে, আমরা এটাকে শর্ট ফর্ম করে দিচ্ছি FLIPS, ফ্লিপস। F মানে ফ্লেক্সিবিলিটি, L মানে লিডারশিপ, I মানে ইনিশিয়েটিভ, P মানে প্রোডাক্টিভিটি and S মানে সোশ্যাল স্কিলস। মানে 4খানা সি মানে 4টে স্কিল, IMT মানে 3টে, 4 + 3 is 7, আর তারপরে FLIPS 5, 7 5 12খানা স্কিল। CBSE বোর্ড এই 12টা স্কিলকে মোটামুটি 21st century skills বলে জানায়। কিন্তু there is a big question, there's a big কিন্তু here, শুধু এই 12টাই যে 21st century skills তা কিন্তু না। এই 12টা ছাড়াও অনেক লম্বা একটা লিস্ট আছে 21st century skills এ, কিন্তু আমরা স্কুলে সমস্তগুলো স্কিলকে নিয়ে যদি ডিল নাও করতে পারি, অন্তত এই 12টা স্কিল নিয়ে আমাদের ডিল করা উচিত, যেগুলোকে স্টেট করা হয়েছে as the most important 21st century skills. I again repeat, 4C means critical thinking, creativity, collaboration, communication. IMT means information literacy, media literacy, technology literacy, and FLIPS means flexibility, leadership, initiative, productivity, and social skills. এটাকে দেখুন, আমি ইমেজ ফর্মে আমি এরকম করে দেখিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। 21st century skills কি? 1 2 3 তিনটে হেডিং এর আন্ডারে এই স্কিলস গুলো আসে, 12খানা টোটাল স্কিল আছে। এর আগে আমরা এবার শুরু করব স্কিলগুলোকে বোঝা এক এক করে। ফর দ্যাট আই উড লাইক টু ইনভাইট মাই ডিয়ার ফ্রেন্ড রামা ম্যাম। ওভার টু ইউ রামা ম্যাম। নমস্কার মিতালি ম্যাডাম। নেক্সট স্ক্রিনে যাচ্ছি আমরা। Can you change it? Yeah. So the next slide is about need of 21st century skills. এই স্লাইডটাতে কি বলা হয়েছে? যে শিক্ষা আজকের নিরিখে তখনই সম্পূর্ণ বলে মনে করা হবে যখন শিক্ষার্থীদের মধ্যে সেই গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর বিকাশ ঘটবে যা তাদের সর্বাঙ্গীনভাবে সম্পূর্ণভাবে মানুষ করে গড়ে তুলবে। এই দক্ষতা তাদের সমস্যার মোকাবিলায় এবং সুন্দর ও কার্যকর জীবনযাপনের সহায়ক হবে। জার্মান শিক্ষাবিদ এবং গণিতজ্ঞ আন্দ্রিয়াস শ্লেইখার নাম শুনেছেন নিশ্চয়ই। OECD তে এডুকেশন ডাইরেক্টর ইনি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট। ইনি বলছেন যে টুডে বিকজ অফ র্যাপিড ইকোনমিক এন্ড সোশ্যাল চেঞ্জ schools have to prepare students for jobs that have not yet been created, technologies that have not yet been invented, and problems
that we don't yet know will arise. কত বড় কথা। শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন ভাবে গড়ে তুলুক যাতে তারা অজানা সমস্যার মোকাবিলা করতে পারে। যে পেশা এখনো সৃষ্টি হয়নি সে পেশাকে অনায়াসে জীবিকা রূপে গ্রহণ করতে পারে, এবং যে প্রযুক্তির আবিষ্কারও হয়নি তাকে অবলীলায় ব্যবহার করতে পারে। ভেবে দেখুন, আমরাও কি অনেকটা এই পথেরই পথিক নই? গত 2 বছর প্যান্ডেমিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কোনোদিন ভাবেননি যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে তারা শিক্ষা দেবেন, তারা তো করেছেন। তো আমরা এই দক্ষতা নিজেরাও অর্জন করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এদিকেই এগিয়ে নিয়ে যাচ্ছি। নেক্সট প্লিজ। নেক্সট ওয়ান ম্যাম। হ্যাঁ, এটা একটা আপনি বলতে পারেন পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন, কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কেমন ভাবে দেখতে চাই। আপনি দেখুন, এখানে সার্কুলার ফর্মে দেখানো রয়েছে 21st সেঞ্চুরি লার্নারের কি কি গুণ থাকা চাই। লিটারেসি, নিউমেরিসি এবং দক্ষতাগুলোর মধ্যে আমরা মিতালি ম্যাডাম মানে এক্ষুনি বলে দিয়েছেন, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, social responsibility, cultural, global, environmental awareness, communication, digital literacy ইত্যাদি। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে তারা অক্ষরগত ও সংখ্যাগতভাবে সাক্ষর হয়, তারা স্পষ্ট ও বস্তুনিষ্ঠ যুক্তিনিষ্ঠ চিন্তা ভাবনা করতে পারে, তারা সৃজনশীল যাতে হয়, কর্তব্য দায়িত্বনিষ্ঠ হয়, সচেতনভাবে লক্ষ্যের দিকে নিজের চেষ্টায় এগোতে পারে, নেতৃত্ব দেবার ক্ষমতা রাখে, স্বয়ং সুশৃঙ্খল হয় এবং আজন্ম শিক্ষা গ্রহণযোগ্য হয়। তবেই তো আমরা সেই আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম পাবো যারা বিবেকবোধ সম্পন্ন, কর্মনিষ্ঠ ও চিন্তাশীল হবে। তো আমরা এরকমই ফিউচার সিটিজেন দেখতে চাই। নেক্সট প্লিজ। এবার এই স্লাইডটা বলছে যে আমাদের এই প্রজন্মের শিক্ষার্থীরা তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, তাদের মধ্যে কি কি জিনিস দেখতে পাওয়া যায়। শর্ট অ্যাটেনশন স্প্যান, craves interactivity, reads visual images, weak reading skills, visual spatial skills and fast response time। একটু ভালো করে বুঝে নিই ব্যাপারগুলো। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের বাবা মারা বলতেন যে 20 মিনিটের বেশি একটা টপিকের উপর বা একটা বিষয়ের উপর ছাত্রছাত্রীরা তাদের কনসেন্ট্রেশন রাখতে পারে না, কিন্তু 20 মিনিট এখন অনেক বেশি হয়ে গেছে। খুব কম সময়েই ছাত্রছাত্রীরা তাদের কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছে এবং তারা সব সময় চাইছে যে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হোক, একপেশে না হোক, শুধু শিক্ষক বা শিক্ষিকা না বলুক, তারাও তাদের বক্তব্য রাখতে চায়। এবং আজকের প্রায় 80% কিংবা তারও বেশি শিক্ষার্থী তারা কিন্তু ভিজুয়াল লার্নার, তাদের রিডিং স্কিল উইক, তাদের ভিজুয়াল স্পেশাল স্কিলসই বেশি এবং তাদের রেসপন্স টাইম খুব ফাস্ট। তার মানে আমাদের নতুন প্রজন্মের মনোনিবেশ ক্ষমতা কম, তারা সবসময় ইন্টারঅ্যাক্টিভ ক্লাস চায়, সবসময় মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। তাই আমাদের পুরনো যে শিক্ষা দানের কৌশল, যেটাকে চক অ্যান্ড টক মেথড বলে, সেটা কিন্তু আজকে আর চলবে না। আমরা যদি আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যে দক্ষতাগুলো আমরা চাই সেগুলো সঞ্চার করতে সফল হতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। নেক্সট প্লিজ ম্যাম। এখন বলা হচ্ছে যে 21 শতকের ক্লাসরুম গুলো কিরকম হবে। উইদাউট ওয়ালস, মাল্টিলিঙ্গুয়াল, ইন্টারঅ্যাক্টিভ, ইন দ্য ক্লাউড, অনলাইন। আর এখানে দুটো নেমনিক আছে, BYOD, bring your own device, and PBL কিংবা problem based learning। তো কেমন হবে এখানে 21 শতকের শিক্ষা? আমরা সবাই একটু মিউট হব প্লিজ, আমরা সবাই একটু মিউট হব। I'm sorry, ম্যাম একটু হ্যাঁ একটু আইডেন্টিফাই করেন ম্যাম, কে কথা বলছে আইডেন্টিফাই করেন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে বলতে চাই, খুবই চমৎকার একটি সেশন চলছে, আমরা সবাই একটু মিউট হয়ে যাব। যিনি আনমিউট অবস্থায় আছেন প্লিজ মিউট হবেন। হ্যাঁ, যিনি সেশন স্পিকার আবার আনমিউট হয়ে কথা বলেন। রমা ম্যাম প্লিজ আনমিউট ইউরসেলফ, প্লিজ আনমিউট ইউরসেলফ ম্যাম।
রমা ম্যাম আনমিউট হয়ে কথা বলেন। নাইমুজ্জামান কি? রমা ম্যাম আপনার নিজেকে একটু আনমিউট করেন প্লিজ। সেন্ট্রালি মিউট করা হয়েছে। জি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, ধন্যবাদ। অডিবল? ইয়েস ম্যাম, ইউ আর অডিবল, থ্যাংক ইউ। ওকে ওকে, তো আমরা আলোচনা করছিলাম কেমন হবে 21 শতকের শ্রেণীকক্ষ। এখানে বিষয়গুলির মধ্যে বা বাস্তবিক অর্থেও কোনো প্রাচীর থাকবে না। শিক্ষা হবে আলোচনার মাধ্যমে। কখনো অনলাইন শিক্ষা দেওয়া হবে, শিক্ষার্থীরা নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তারা সার্চ করবে, তারা শিক্ষা লাভ করবে, সেই স্বাধীনতা তাদের থাকবে। আর তাছাড়া বাস্তবিক সমস্যার সমাধান করার মাধ্যমে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে তারা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল শিক্ষা লাভ করবে। এই হবে আমাদের নতুন প্রজন্মের শিক্ষা কক্ষ বা ক্লাসরুম। নেক্সট প্লিজ। এখানে খুব জরুরি দুটো কথা বলা হয়েছে। The students really evaluate what they see in their teachers. এবং তাদের কি বক্তব্য? Teach me the way I want. তার মানে নতুন শিক্ষাকে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক হতেই হবে, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন আমাদের করতেই হবে। এখন প্রতি মুহূর্তে ছাত্র শিক্ষককে দেখে শেখে, সে এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখে। তাই শিক্ষককেও সচেতনভাবে এমন শিক্ষণ কৌশল বেছে নিতে হবে যাতে শিক্ষার্থীদের বৌদ্ধিক ক্ষমতা অনুসারে, তাদের প্রয়োজন অনুসারে তাদেরকে ব্যবহারিক দক্ষতা প্রদান করা যায়। ইন্টারঅ্যাক্টিভ and always practical. Next slide tells we cannot teach the way we were taught. আমরা আমাদের ছাত্র জীবনে যেভাবে শিখেছি সে কথা মনে করে শেখালে এখন চলবে না। আমাদের সময় কি ছিল? আমরা বলতাম সেজ অন দ্য স্টেজ। আমাদেরও আগে, আমাদের বাবা মায়েদের সময় সেজ অন দ্য স্টেজের মানে কি? মানে তখন এই যে ছিলেন যে শিক্ষক, তাকে মনে হতো তিনি একজন মহান সত্তা, স্টেজের ওপরে থাকেন, একটা মানে প্ল্যাটফর্মের ওপরে থাকেন, এবং তিনি মানে কিছু আমাদের উপদেশ প্রদান করেন এবং সেগুলো আমাদের শুনতে হবে, সেটাকে মনে করা হতো। কিন্তু এখন কি? আমাদের সময় হয়ে গেল গাইড বাই সাইড, মানে শিক্ষককে গাইড হতে হবে, শিক্ষার ক্ষেত্রে পথ প্রদর্শক হতে হবে। কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থায় শিক্ষককে হতে হবে মেডলার্স ইন দ্য মিডল। শিক্ষার্থীদের মধ্যে যেতে হবে, তাদের অসুবিধা সুবিধা বুঝতে হবে এবং তাদের মতো করে তাদের প্রয়োজন অনুসারে দক্ষতাগুলি সঞ্চার করতে হবে। তো আমি বললাম তিনটে স্তর: সেজ অন স্টেজ, গাইড বাই সাইড অ্যান্ড মেডলার্স ইন দ্য মিডল। এরপরে লিটারেসি রিডিফাইন্ড। এখনকার শিক্ষা ব্যবস্থা, এখনকার সাক্ষরতা, তার মানে কি? এখনকার শিক্ষা ব্যবস্থাকে সংযুক্ত, পরিবর্তন অনুসারী, প্রসারণশীল, উন্নত ব্যবস্থামূলক, প্রগতিশীল এবং বৈশ্বিক হতে হবে। তবেই গিয়ে আজকের যে শিক্ষা ব্যবস্থা এটা প্রয়োজন অনুসারে দক্ষতাগুলি সঞ্চার করতে পারবে। এবার আমরা আবার ফিরে যাচ্ছি মিতালি ম্যাডামের কাছে। উনি এর পরের স্লাইড গুলোকে বিশ্লেষণ করবেন। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ রমা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমরা এটা বুঝলাম যে বাচ্চাদেরকে বাচ্চাদের মতন শিখাতে হবে, যেভাবে ওরা চায় সেভাবে ওদেরকে পড়াতে হবে। কেন কি আজকালকার যে বাচ্চারা আছে ওদের ব্রেন, ওদের মেন্টাল স্কিলস, ওদের কগনিটিভ স্কিলস আমাদের মতন না। আমরা যে সময় বড় হয়েছি, আমাদের টিচার আমাদেরকে যেভাবে পড়িয়েছে সেভাবে যদি আপনি আজকের বাচ্চাকে পড়াতে চান তাহলে কিন্তু সে পড়বে না। কেন কি তার ক্যারেক্টারিস্টিক্স আলাদা, যেটা রমা ম্যাম এখন বোঝালো। তো সবচেয়ে প্রথম আমাদের নিজের পুরো কনসেন্ট্রেশন এই জিনিসে দিতে হবে যে আমরা নিজের বাচ্চাকে থিঙ্কিং শেখাই। কেন কি আপনাকে একটা ছোট এক্সাম্পল দেবো, আমি ইন্ডিয়ার এক্সাম্পল দিচ্ছি কেন কি আমি এখানে থাকি। আপনার জায়গার এক্সাম্পল দিয়ে আপনি এটাকে কম্পেয়ার করে নিতে পারবেন। আমাদের ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সামস হচ্ছে JEE, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং এক্সামস।
আমার ধারণা যে আমার স্টাডিজ এই বলে যে জেইই এর এক্সামে কম্পিট করতে হলে যে স্কিলস এর দরকার আছে বা যতটা বুদ্ধি যতটা মার্কস এর প্রয়োজন আছে যতটা বাচ্চাকে পড়তে হয় ওর চেয়ে কম পড়লে বাচ্চা হার্ভার্ড ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যাবে ওর চেয়ে কম মেহনত করে। কিন্তু প্রশ্নটা হলো এই, ঠিক আছে খুব ভালো কথা যে এই অতিগো টাফ, ওতে কোনো সমস্যা না। সমস্যাটা হলো এখানে যে যদি আমার একটা বাচ্চা ওর চেয়ে বেশি টাফ এক্সাম দিয়ে একটা কলেজে ঢুকছে তাহলে কেন এরকম হচ্ছে না যে ইন্ডিয়াতেই ওই বাচ্চাগুলোই থেকে খুব গ্রেট কোনো ডিসকভারি করছে, কোনো ইনভেনশন করছে, এটা কেন হচ্ছে না? কেন ওই বাচ্চাটাই যখন বাইরে পড়তে যাচ্ছে, কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়তে যাচ্ছে, ও সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, ও কিছু রিসার্চ করছে, ও কিছু নতুন জিনিস বানাচ্ছে, কিন্তু এই সেম জিনিসটা আমাদের ল্যান্ডে কেন হচ্ছে না? তার মানে কোথাও না কোথাও কিছুটা প্রবলেম আছে। আর বেসিক প্রবলেম কি হচ্ছে আমাদের এখানকার? বেসিক প্রবলেম আমাদের পুরো জায়গাটারই এডুকেশন সিস্টেম এই সাইডের আমাদের বেসিক প্রবলেম হচ্ছে যে আমরা নিজের বাচ্চাদেরকে পড়াতে চাই কিন্তু এটা ভুলে যাই যে আমাদের বাচ্চাদের পড়াবার দরকার নেই, আমাদের বাচ্চাদেরকে ইনস্টিগেট করার দরকার আছে। যেরকম মনে করুন আপনার যদি জ্বর হয় তা আপনার জ্বরটা দূর করে না কোনো ডক্টর, আপনাকে ডক্টর এসে একটা এরম ইনজেকশন দেয় বা একটা এরম ওষুধ দেয় যেতে জ্বরটা কেন হয়েছে ওই প্রবলেমটা সলভ হয়। Am I right? Are you understanding what I'm trying to say? তো ওষুধটা জ্বরের হয় না, জ্বরের রিজনের হয়, কেন আমার জ্বর হয়েছে এই রিজনটার ওষুধ হয়। সিমিলারলি যদি আমরা বাচ্চাদেরকে পড়াই না, কোথার থেকে পড়বে কিভাবে পড়বে যদি এইটা আমরা বাচ্চাদেরকে বোঝাই তা আমার মনে হয় কি বাচ্চারা নিজে নিজেই অনেক স্কিলস নিজে ডেভেলপ করতে চায়, পারে, they are capable of developing. But the problem is, you know, as a teacher আমরা সবসময় এটা চাই যে আমি নিজের বাচ্চাকে যা পড়াবো সেটাই জানি আলটিমেট হয়, আমার বাচ্চা জানি আমার থেকেই পড়ে, which is not possible now. এখন বাচ্চার কাছে গুগল আছে, ফেসবুক আছে, এনসাইক্লোপিডিয়া আছে, এভরিথিং। ইউ আর নট দ্য অনলি টিচার, বাচ্চা অনেক সোর্সেস থেকে নলেজ গেইন করছে। এই জন্য অ্যাজ আ টিচার আমাদের রোলটাও রিডিফাইন্ড হয়ে গেছে, আমাদের রোলটা চেঞ্জ হয়ে গেছে। তো ইউ নো এডওয়ার্ড ডি বোনো বলেন যে ইন্টেলিজেন্স, কোন জিনিসের ইন্টেলিজেন্স তখন ইম্পর্টেন্ট হয় যখন ওই ইন্টেলিজেন্সটার সাথে থিঙ্কিং স্কিলসকে আমরা ইনকর্পোরেট করি। বাচ্চা সাঁতার কাটুক, চায় বাচ্চা স্পিচ বলুক, চায় বাচ্চা ডিবেট করুক, বা বাচ্চা পড়ুক, বা বাচ্চা যা ইচ্ছা তাই করুক, এনিথিং, কিন্তু সেই কাজটাও ভালো করে কি করে করতে পারবে যদি সেই কাজটার উপরে ও নিজের রিসার্চ করে, নিজের থিঙ্কিং করে, তবেই তো আপনি ভালো কাজ করতে পারবেন। আপনাকে ড্রাইভিং শিখিয়ে দিতে পারে কোনো স্কুল, কিন্তু একটা বেস্ট ড্রাইভার হওয়ার জন্য আপনাকে নিজে চিন্তা করতে হবে যে আমি কোথায় ভুল করছি, আমি কোথায় ঠিক করছি, আমি এটাকে আরো ইমপ্রুভ কি করে করতে পারি, আমি নতুন নতুন ডিমেনশনস ইন ড্রাইভিং কি করে অ্যাড করতে পারি। যদি এই ডিমেনশনসটা আমি না অ্যাড করতে পারি নিজের স্কিলে তাহলে আমি কোনোদিন বেস্ট হব না, আই উইল জাস্ট রিমেইন হোয়াট আই অ্যাম। তো এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থিঙ্কিং স্কিলস বাচ্চার মধ্যে ইমপ্রুভ করা। এটা সবচেয়ে ফার্স্ট 21st সেঞ্চুরি স্কিল হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু টিচ দ্য চাইল্ড হাউ টু থিঙ্ক। এইটার জন্য আমি আপনাকে খুব শর্টে বলবো, অলদো যদি আমি এই টপিকটা ডিসকাস করতে চাই থিঙ্কিং, তাহলে এটার জন্য একটা ফুল কমপ্লিট সেশনের দরকার আছে। যদি সকলে অনুমতি দেন আরেকটা সেশন আমরা করতে পারি এর উপরে, কিন্তু তাও আমি একটা শর্টে আপনাকে এটা বলতে চাই কি যখনই আপনি ক্লাসে বাচ্চাকে বলছেন এ বাচ্চা বাবু তুমি এবিসিডি শোনাও, বাবু তুমি একটা রাইম শোনাও, বাবু তোমার বাবার নাম কি, বাবু আগুন গরম হয় না ঠান্ডা হয়, তখন কি হয় আপনি কন্টিনিউয়াস, এটা শুধু জুনিয়র ক্লাসেস আমরা করি না, ইভেন ইন ক্লাস 11, 12 আমরা কি করি, আমরা সব সময় বাচ্চার নলেজকে টেস্ট করি। আর নলেজ ইজ বেসড অন মেমোরি, রিমেম্বারিং। আপনি ব্লুমস ট্যাক্সোনমি পিরামিডটা আমি আপনার সামনে দেখাচ্ছি এখানে, আপনি দেখুন ব্লুম কি বলেন, ব্লুম কগনিশনের উপর কথা বলেন, মানে মানুষের হেডের উপর কথা বলছেন, কেন কি আমরা অনেকটা লার্নিং হেড থ্রু করি। তো ব্লুম বলেন যে দেখো তুমি যদি নিজের বাচ্চার ব্রেনটাকে অ্যানালাইজ করতে চাও তাহলে তুমি যতবার নিজের বাচ্চাকে কোনো মুখস্থ করাচ্ছ যা জিনিস, তাহলে ব্রেনের সবচেয়ে কম ইউজ হচ্ছে, মিনিমাম ইউজ অফ ব্রেন ইজ বিং ডান। আর আপনি দেখুন অ্যাজ আ টিচার আপনি চিন্তা করুন, আপনি যে কোয়েশ্চেন বানাচ্ছেন, যা কোয়েশ্চেন পেপার বানাচ্ছেন, যা ক্লাসে পড়াচ্ছেন, আমাদের 99% এডুকেশন ইজ বেসড অন মেমোরি। তার মানে আমরা বারবার করে বাচ্চার ব্রেনটাকে মিনিমাম ইউজ করতে শেখাচ্ছি। এমনি রিসার্চ বলে যে একটা অ্যালবার্ট আইনস্টাইনের মতো একটা সায়েন্টিস্টও নিজের ব্রেনের 30% ইউজ করেছেন,
ফুল ব্রেন তো করে কেউ আজ ইউজই করেনি। আর 30% ব্রেন অ্যালবার্ট আইনস্টাইনের মতো লোক যখন ইউজ করেছেন, তাহলে আপনি চিন্তা করুন যে আমি আর আপনি নিজের ব্রেনে কতটা পার্সেন্ট ইউজ করি। তো এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমরা বাচ্চাকে রিমেম্বারিং থেকে একটু বাইরে নিয়ে আসি, তারপরে আন্ডারস্ট্যান্ড করতে শেখাই, অ্যাপ্লাই করতে শেখাই, অ্যানালাইজ করতে শেখাই, ইভ্যালুয়েট করতে শেখাই, ক্রিয়েট করতে শেখাই। তো যদি আমার বাচ্চা ক্লাসরুমে কিছু একটা ক্রিয়েট করলো, মানে একটা মডেল ক্রিয়েট করলো, একটা রোল প্লে ক্রিয়েট করলো, একটা ডিবেট ক্রিয়েট করলো, একটা স্পিচ ক্রিয়েট করলো, তবেই কালকে ওই বাচ্চাটা বড় হয়ে কলেজে গিয়ে কলেজ থেকে পড়াশোনা করে একটা ভালো ইনভেনশন করবে, ভালো ডিসকাভারি করবে, নিজে যা কিছু পড়ুক, ও ইংলিশই পড়ুক, হিন্দি পড়ুক, ম্যাথস পড়ুক, যা কিছু পড়ুক, ওর মধ্যে কিছু নিউ ক্রিয়েশন নিয়ে সামনে আসবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ফার্স্ট রিকোয়েস্ট করবো সমস্ত টিচাররা যারা এখানে বসে আছেন, যে আপনি সবচেয়ে প্রথম নিজের ক্লাসে থিঙ্কিং স্কিলকে অ্যাক্টিভেট করুন। আপনি একবার বাচ্চাকে চিন্তা করা, থিঙ্ক করা শিখিয়ে দেবেন, বাকি জিনিস বাচ্চা নিজে নিজে অনেক কিছু শিখে যাবে। যদি আমি থিঙ্কই না করতে পারি, তাহলে আমার সামনে যতই বই থাকুক, যতই খাতা থাকুক, যতই নলেজ থাকুক, এটার কোনো ইউজ নেই। সিম্পল একটা বাড়িতে মনে করুন আপনারা যে চিকেন রান্না করেছেন, চিকেনের মধ্যে যদি আপনাকে কেউ বলে দেয় হলুদ পড়বে, জিরে পড়বে, নুন পড়বে, ধনে পড়বে, লঙ্কা পড়বে, এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু আপনার হাতের চিকেন আর আমার হাতের চিকেন বা XYZ এর হাতের চিকেনের ডিফারেন্স হবে। কেন ডিফারেন্সটা হয়? সেম মশলা ইউজ করে, কিন্তু সেই মশলাটার সিকোয়েন্সটা কেউ চেঞ্জ করে দেয়, সেই মশলার কোয়ান্টিটিটা কেউ চেঞ্জ করে দেয়, কেউ একটা অন্য মশলা অ্যাড অন করে এক্সপেরিমেন্ট করে দেখে কি ভাই যদি আমি এটা অ্যাড করি তো কি হবে। দিস ইজ থিংকিং। এটা তখনই হবে যখন আপনার মধ্যে থিঙ্কিং স্কিলসটা ডেভেলপ থাকবে। না তো আপনি কি করবেন, চিকেনের রেসিপি ইউটিউব থেকে দেখবেন, এক্স্যাক্টলি ওটাকে ফলো করবেন, আপনার নিজের ক্রিয়েশন কিছু। So if you want to create something, the first step to it is you have to start thinking. Kindly mute yourself, whoever is unmute. সম্মানিত উপস্থিতি, প্লিজ আপনারা একটু মিউট থাকবেন। আমরা খুবই চমৎকার একটি somebody Mazahirat is unmuted. Now, আমাকে তো জাহানারা ম্যাম প্লিজ আইডেন্টিফাই who probably Mazharul Islam, M.A. Shahir ST. M.A. Shahir sir, please mute yourself. M.A. Shahir ST. ম্যাম আপনি সেন্ট্রালি মিউট করে দিন না সকলকে। ওকে স্যার, প্লিজ সেন্ট্রালি মিউট করেন। ম্যাম আবার আনমিউট। মিতালি ম্যাম প্লিজ আনমিউট হন আপনি। মিতালি ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করুন। Yes, I'm unmuted. থ্যাংক ইউ ম্যাম। নাও এই জিনিসটাকে আপনাকে একটা পিরামিডের হিসেবে দেখাচ্ছি। রিমেম্বারিং যখনই আপনি বাচ্চাকে মুখস্থ করাবেন, প্লিজ আপনি মনে করবেন কালকের থেকে এই সেশনটার কথা মনে করে চিন্তা করবেন, যখন আমি বাচ্চাকে মুখস্থ করতে বলছি আমি ওকে ব্রেন মিনিমাম ইউজ করছি। যখন ওকে আন্ডারস্ট্যান্ড করাচ্ছি কিছু জিনিস, তার ব্রেনটা আরেকটু ইউজ হচ্ছে, যখন অ্যাপ্লাই করাচ্ছি আরেকটু ইউজ হচ্ছে, আর ক্রিয়েশন, ইভ্যালুয়েশন, অ্যানালাইজ করাচ্ছি, ব্রেন খুব ভালো ইউজ হচ্ছে। তো ক্লাসে চেষ্টা করুন ক্রিয়েট করার, ইভ্যালুয়েট করার, অ্যানালাইজ করার। ওকে, দিস ইজ দ্য মিনিং অফ থিঙ্কিং। একটা কোটেশন আপনাদের সামনে প্রস্তুত করছি, আশা করি আপনি এগ্রি করবেন এই কোটেশনটা থেকে। হি হু লার্নস বাট ডাজ নট থিঙ্ক ইজ লস্ট। তো আপনি কেরম স্টুডেন্ট তৈরি করছেন নিজের ক্লাসে, আপনি নিজে চিন্তা করে দেখুন। অ্যাজ এ টিচার আপনি ওই স্টুডেন্ট তৈরি করছেন যে আপনাকে ফলো করবে, আপনি যা বলছেন সেটাকে মুখস্থ করে সেটাকে পরীক্ষায় লিখছে, ওর 100 নম্বর আসছে, কিন্তু ওই 100টার কি কোনো ভ্যালিউ আছে লাইফে অ্যাকচুয়ালি? শুধু ক্লাসরুমের 12 বছরের বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার চিন্তা হওয়া উচিত 12 বছরের পরে যখন আমার বাচ্চা সোসাইটিতে যাবে, ওই বাচ্চাটা কতটা প্রোডাক্টিভ হবে, ওই বাচ্চা নিজের জীবনটাকে কত ভালোভাবে আগে বাড়াতে পারবে। তো এই জন্য আপনার যত ইচ্ছা আপনি শিক্ষা দিন বাচ্চাকে, কিন্তু যদি ওই শিক্ষাটা দিয়ে চিন্তাধারা না নিয়ে ডেভেলপ করলো, তাহলে ওই শিক্ষাটার উদ্দেশ্যহীন, ইউজলেস। Again, I'm switching over to Rama ma'am for the remaining part of the session. Ma'am, please. আমি খুব মুগ্ধ হয়ে মিতালি ম্যাডামের কথাগুলো শুনছিলাম এবং আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে শিক্ষা যতক্ষণ না চিন্তা ভাবনা করার ক্ষমতা সঞ্চার করে, শিক্ষার্থীকে চিন্তা ভাবনা করতে শেখায়, ততক্ষণ পর্যন্ত সে শিক্ষার কোনো প্রয়োগমূলক দিক হতে পারে না, সেটা আমাদের জীবনে বাঁচতে শেখাবে না। আমার একটা ছোট্ট মানে গল্প মনে পড়ছে। একটা ছোট বাচ্চা, অনেক আগের কথা, সে তখনকার দিনে মানুষের ঘরে দেশলাই বা লাইটার থাকতো না, মানুষ নিজের ঘরে আগুনটাকে মানে জীবন্ত রাখতো, আগুনটাকে বাঁচিয়ে রাখতো, যাতে পরের দিন গিয়ে আবার তার থেকে বাতি জ্বালানো যায় কিংবা উনুনে রান্না করা যায়। সেই বাচ্চাটার ঘরে আগুন নিভে গেছে, সেই বাচ্চাটা পাশের বাড়িতে গেছে আগুন চাইতে।
এখন প্রতিবেশী খুব দুষ্টু ছিল, প্রতিবেশী ভাবলো যে লোকে বলেছে যে এই বাচ্চাটা খুব বুদ্ধিমান, দেখা যাক সে কতটা বুদ্ধিমান। তো তখন মানে একটা লোহার হাতায় করে জ্বলন্ত কাঠের টুকরো এনে বাচ্চাটাকে প্রতিবেশী বলল যে নাও আগুন নাও, এই আগুন এনেছি। বাচ্চাটা বুদ্ধিমান এবং বাচ্চাটা রোট লার্নিং করে আসেনি, তার চিন্তা ভাবনা করার ক্ষমতা ছিল। সুতরাং সে কি করলো, নিচে মাটি, ঝুড়ো মাটি পড়েছিল, সেই ঝুড়ো মাটি আর বালি আঁজলা ভরে তুলে নিয়ে প্রতিবেশীকে বলল দিন, এর মধ্যে দিন। তো এটাই হচ্ছে তফাৎ। চিন্তা ভাবনা করে যে মানে চিন্তা ভাবনা করার যদি আমরা শেখাতে পারি শিক্ষার্থীদের, তবেই তারা কিন্তু দক্ষতার সঙ্গে বাঁচবে। এখন আমরা কিছু শিক্ষণ কৌশলের কথা আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আমরা পরিকল্পিতভাবে ভবিষ্যতের নাগরিকদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতাগুলি সঞ্চার করতে সক্ষম হব। এখন পুরো ব্যাপারটা কিন্তু পরিকল্পিত হওয়া চাই। অ্যাজ আ টিচার যখন আমরা ক্লাসরুমে যাচ্ছি, যদি আমরা চিন্তা ভাবনা করে তৈরি না হয়ে এবং পরিকল্পিতভাবে আমাদের অ্যাক্টিভিটি গুলোকে তৈরি করে না নিয়ে যাই, তাহলে কিন্তু জাস্ট ফর দ্য হেক অফ অ্যাক্টিভিটি দে উইল ডু ইট, তার থেকে কিছু উপকার হবে না। তো প্রথমে আমরা যেটা সম্বন্ধে বলবো, যেটার মানে কোন অ্যাক্টিভিটি গুলো করালে বাচ্চাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিকাশ হবে। এখন ক্রিটিক্যাল থিঙ্কিং এই কথাটা যদি আপনি ডিকশনারিতে দেখেন, ওরা বলছে সমালোচনামূলক চিন্তা ভাবনা। সমালোচনা মানেই আমরা নেগেটিভ কিছু নেই, কিন্তু তা নয়। এখানে সমালোচনা মানে সম্যক আলোচনা, সম্পূর্ণ আলোচনা, ডিসকাশন ইন টোটালিটি, তার সব কিছু দিক দেখা। আমি কিন্তু এটাকে বলতে পছন্দ করি যুক্তি নির্ভর এবং বস্তুনিষ্ঠ চিন্তা ভাবনা, যেখানে আমরা একটা বিষয়বস্তু বা কোনো একটা টপিক কেন্দ্রিক চিন্তা ভাবনা করব এবং এই দৃষ্টিভঙ্গি বা এই চিন্তা ভাবনা স্বচ্ছ হবে, উদার হবে, সত্য এবং তথ্য নির্ভর হবে, ব্যক্তিগত ধ্যান ধারণা, পছন্দ অপছন্দ, ভৌগোলিক অবস্থান, সংস্কার, সংস্কৃতি, ভাষা বা ধর্মের কোনো ছায়া এতে আসতে পারবে না। এই ধরনের চিন্তন দক্ষতা অভ্যাস করার জন্য প্রথমেই ব্যক্তির যে সুবিধাজনক অবস্থান, যে কমফোর্টেবল কোকুনের মধ্যে শিক্ষার্থী আছে বা কোনো ব্যক্তি আছে, সেটাকে নাড়িয়ে দিতে হবে। আর তার সব থেকে সহজ রাস্তা হচ্ছে ক্রস কোয়েশ্চেনিং। জিজ্ঞাসা করুন, ক্রস কোয়েশ্চেন করুন, তা কি যেটুকু জেনেছে সেই মানে তার যে একটা কমফোর্টেবল একটা জোন আছে, তার থেকে সে বেরিয়ে এসে চিন্তা ভাবনা করতে পারে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, আমি একটা অ্যাক্টিভিটিকে একটু বিস্তারিতভাবে বলবো, সেটা হচ্ছে অদলা বদলি বা ইমপ্রম্পটু ডিবেট। মানে হচ্ছে ডিবেট তো আমরা সবাই জানি, তো ডিবেটিং এর একটা কোনো টপিক বলে দিন ক্লাসকে যে এই বিষয়টার উপর ডিবেট হবে, এবং সেটার মানে ক্লাসকে দুটো গ্রুপে ভাগ করে দিন, দুটো গ্রুপকে বলুন যে তোমরা ফরে বলবে আর তোমরা এগেইনস্টে বলবে। ওরা টপিক জানে, তো ওরা তৈরি করবে যে ফরে আমার কি কি পয়েন্ট হবে, বা যে গ্রুপ অপোজিটে অপোজ করবে মোশনটাকে, তারা সেইভাবে তাদের পয়েন্ট গুলোকে তৈরি করবে। এখন যেদিন ডিবেটটা হবে সেদিন ক্লাসরুমে এসে শিক্ষক পরিকল্পিতভাবে ঘোষণা করবেন যে যারা ফরের জন্য তৈরি করেছিল পয়েন্ট, তারা এবার এগেইনস্টে বল, আর যারা এগেইনস্টের জন্য তৈরি করেছিল পয়েন্ট, তারা এবার ফরে বলো, এবং তাদের 5 মিনিট সময় দিন। দেখুন কি হয়, তাদের যে একটা মানে আরামের জায়গা না, যেটা কমফোর্টেবল জোন, সেটাকে নড়িয়ে দিন। আর নড়ালে পরেই কিন্তু তারা ক্রিটিক্যাল থিঙ্কিং শিখবে। সুতরাং এটা বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে বলা আছে, আস্ক ইয়োরসেলফ, গোলমোল, গ্যাপ ফিল ইন, পুছো তো সমঝে, এই সমস্ত অ্যাক্টিভিটি বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর যদি আলাদা সেশন হয়, তাহলে সবগুলো হয়তো বলার সময় থাকবে। এখন আমরা পরের স্লাইডে চলে যাব। নেক্সট ইজ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি তো আমরা জানি সৃজনশীলতা, নতুন ধরনের চিন্তা ভাবনা, নতুন কিছু করা, কোনো উন্নত ধরনের জিনিস তৈরি করা। তো এই সৃজনশীলতা কোনো মানুষের নিজস্ব চিন্তা ভাবনার আলোকে কোনো কিছু নতুন করে তৈরি করা এবং কোনো বিষয়কে নতুন ভাবে উপস্থাপন করা, কিংবা কোনো একটা বিষয় পড়ার, কোনো একটা কাজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন, সেটাকেই সৃজনশীলতা বলে। সৃজনশীলতার আরেক নাম সৃষ্টিশীলতা।
গল্প, কবিতা, উপন্যাস লেখা, আঁকা, ডিজাইন করা, অ্যানিমেশন তৈরি করা, এগুলো সৃজনশীলতা। আবার দেশ আবিষ্কার, সোনার খনি আবিষ্কার, টেলিফোন আবিষ্কার, রক্তের গ্রুপ নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার, এগুলো সৃজনশীলতা। যিনি সৃজনশীলতা চর্চা করেন বা সৃষ্টিশীল হন বা নতুন কিছু উপহার দেন, তিনি সৃজনশীল। এই সৃজনশীল বা সৃজনশীলতা অনেক রকমের হতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে এই আমাদের মধ্যে একটা ধারণা আছে সৃজনশীলতা মানুষ ওপর থেকে নিয়ে আসে, এটা ওপরওয়ালার দান, এরকম কিছু ব্যাপার নয়। এটাকেও কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের মধ্যে এই সৃজনশীলতার দক্ষতা সঞ্চার করা যায়। এখানে আবার বেশ কতগুলো অ্যাক্টিভিটির কথা বলা আছে। ক্রিয়েটিভ স্পেস তৈরি করা ক্লাসরুমে, যেখানে একটা লেসনকে একটু অন্যরকম ভাবে, কখনো ড্রামাটাইজ করে, কখনো তার উপর ছবি এঁকে সেটাকে বোঝানো, সেটাকে বিশ্লেষণ করা, এটা এক ধরনের অ্যাক্টিভিটি। তাছাড়া স্ক্যাম্পার বলা হয়েছে, এটা একটা নেমনিক। এখানে যেমন ধরুন একটা কাজ করতে 5টা জিনিস লাগে। প্রথমটা হচ্ছে সাবস্টিটিউট, এস ফর সাবস্টিটিউট। আপনার কাছে এক্স ওয়াই জেড কতগুলো জিনিস আছে, আপনি বললেন যে আমি এক্স যে জিনিসটা আছে সেটাকে সাবস্টিটিউট করে দেব, তার বদলে ওয়াই দিয়ে দেব। এবার বলো তুমি সেম জিনিসটাকে কিভাবে করতে পারো। কিংবা কম্বাইন, ধরুন শিক্ষার্থীর কাছে কোনো একটা সিচুয়েশন দেওয়া হয়েছে যেখানে একটা এক্স কম্পোনেন্ট আছে, এবার তাকে বলা হলো যে তোমার এক্স তো আছে, তার সঙ্গে ওয়াই কেও দিয়ে দিলাম। কখনো অ্যাড করছি, কখনো মডিফাই করছি, কখনো এলিমিনেট করছি, কখনো রিডিউস করছি স্টেপস। এই সমস্ত রকম সিচুয়েশনের মধ্যে নানা রকম চেঞ্জ করে বাচ্চাদেরকে দিলে পরে তখন তারা কিন্তু ওই সৃজনশীলতার চর্চা করে বা সৃষ্টিশীল ধীরে ধীরে হয়ে ওঠে। একটু অন্যরকম ভাবে সৃজনশীলতার মানে সঞ্চার হয় তাদের মধ্যে। সৃজনশীলতারই একটা ভাগ বলতে পারেন উদ্ভাবনী সৃজনশীলতা, যেটা হচ্ছে নতুন কিছু তৈরি করা। যারা উদ্ভাবন করেন তারা উদ্ভাবনী সৃজনশীল। মানুষের প্রয়োজনের সাথে উদ্ভাবনী শক্তির একটা সমন্বয় হলে উদ্ভাবনী সৃজনশীলতা তৈরি হয়। যেমন টমাস আলভা এডিসন চলচ্চিত্র আবিষ্কার করেন, সেই সৃজনশীলতাটা প্রথমে তৈরি হয়, পরে মানুষের প্রয়োজনে এগুলোর কপি তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে আবার নতুন কিছু তৈরি না হয়ে কোনো একটা জিনিসের উন্নত সংস্করণও হতে পারে। যেমন মোবাইল ফোন, মোবাইল ফোনের অনেক উন্নতি হয়েছে, আমরা অনেক উন্নতি দেখতে পেয়েছি মোবাইল ফোনের, তো সেটাও কিন্তু ইনোভেশন, তাই তো? তো এগুলোর কিছু কম্পোনেন্ট আছে। যদি ইনোভেশন স্কিলের কথা বলেন, এই কম্পোনেন্ট গুলো হচ্ছে ফ্লুয়েন্সি অফ জেনারেটিং নিউ আইডিয়াস, flexibility of shifting perspective, originality, elaboration, that is building on others' ideas. আর এখানে আমি যে স্ক্যাম্পারের কথা বলেছিলাম এর আগের স্ক্রিনে, স্ক্যাম্পার আমি ফুল ফর্মটা বলে দিচ্ছি, মনে রাখতে পারেন বা লিখে দিতে পারেন। সাবস্টিটিউট, কম্বাইন, অ্যাডাপ্ট, মডিফাই, পুট টু অ্যানাদার ইউজ, এলিমিনেট অ্যান্ড রিভার্স। হ্যাঁ, আমি বলছিলাম ইনোভেশনের কথা। ইনোভেশনের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। এখানে আমরা ট্যানগ্রামের কথা ভাবতে পারি। ট্যানগ্রাম ম্যাথসে খুব ইউজ হয়। ওখানে 7টাই পিস থাকে, ওই 7টা পিসকে দিয়েই নানান রকম শেপ বাচ্চারা তৈরি করতে পারে, সেটাও এক ধরনের ইনোভেশন। প্রজেক্ট বেসড লার্নিং, প্রকল্প ভিত্তিক শিক্ষা, এটাও আসছে, যেখানে আমরা ইনোভেশনকে আমরা তৈরি করতে পারি, বাচ্চাদেরকে ইনোভেটিভ বানাতে পারি। সুতরাং এগুলোর কথাও আমাদেরকে ভাবতে হবে। তাছাড়া এখানে আরো কিছু অ্যাক্টিভিটির কথা বলা আছে, যেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাছাড়া টু ইজ এনাফ, মানে মানুষকে দুটো জিনিসই দেওয়া হলো, কিভাবে বিভিন্ন রকমের শেপ তৈরি করবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল ইনোভেশন। তারপরেরটা হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশনটা কি? সহযোগিতা আর সহভাগিতা, মিলেমিশে কাজ করার ক্ষমতা। এই দক্ষতা মানুষকে শুধু অন্তিম লক্ষ্য ও ফলাফলেই আগ্রহী করে তোলে। কার্যক্রমের ক্ষেত্রে অন্যান্য ভাগীদারের পছন্দ ও দৃষ্টিভঙ্গিকে মানুষ সম্মান করে এবং নিজের কর্মধারায় প্রয়োজনীয় নমনীয়তা এবং পরিবর্তন করতে মানুষ বা শিক্ষার্থী পারঙ্গম হয়। কর্মের মাধ্যমে শিক্ষার কিছু অ্যাক্টিভিটি, শিক্ষা শেখানোর কিছু অ্যাক্টিভিটি এখানে দেওয়া হয়েছে কোলাবোরেশনের মধ্যে। সেভ দ্য লাস্ট ওয়ার্ড ফর মি, তার মানে ধরুন
বাচ্চাদেরকে একটা টেবিল ঘিরে বসিয়ে দেওয়া হলো এবং বলা হলো তুমি কোনো কিছুর ব্যাপারে বা তোমার পাশে যে বসে আছে সেই বন্ধুর ব্যাপারে কিছু ভালো কথা বলো। এবং লাস্ট ওয়ার্ডটা যেটা হলো, সেই লাস্ট ওয়ার্ডটা দিয়ে তার পরে শিক্ষার্থী আবার তার কথা বলা শুরু করলো। এটা হতে পারে হ্যান্ডস অন প্রজেক্ট, হতে পারে যেটা আমি বলছি প্রকল্প ভিত্তিক শিক্ষা। তাছাড়া একটা চেইন গেম হতে পারে, মানে একজনের কথা যেখানে সে হচ্ছে সেখানে দ্বিতীয় জনের কথাবার্তা শুরু হচ্ছে। তো এইগুলো সবগুলোই কিন্তু কোলাবোরেশন শেখাতে পারে। এবং কোলাবোরেশন এই যে স্কিলটা, এটার অনেক অনেক পজিটিভ আপনি বলতে পারেন বাই প্রোডাক্ট হতে পারে। নেক্সট আসছে কমিউনিকেশন, যোগাযোগ বা বার্তা, মানে ভাষা নির্ভর এবং অভিব্যক্তি নির্ভর মনের ভাব বা ইচ্ছার আদান প্রদান। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটির কথা দেওয়া আছে। এখন একটা অ্যাক্টিভিটি আমরা অন্তত বেছে নেব। এখানে মনে হচ্ছে ফিলিংস আর ইম্পর্টেন্ট। এখানে কি করা হবে, একটা বোর্ডে অনেকগুলো ফিলিংস এর কথা লেখা থাকবে, যেমন দুঃখ, সুখ, আনন্দ, শোক ইত্যাদি ইত্যাদি, উৎসাহ। এবার বাচ্চাদেরকে বলা হবে বা শিক্ষার্থীদেরকে বলা হবে, তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা ফিলিং কে চুজ করো এবং সেই ফিলিং এর ব্যাপারে তোমরা কি ফিল করছো সেটাকে লিখে ফেলো। তো এটা এক ধরনের অ্যাক্টিভিটি যেখানে মানুষের কমিউনিকেটিভ স্কিল সেটা উন্নত হতে পারে। ডামশারাডে যেটা হয়, সেখানে কিন্তু বাচ্চাদেরকে একজনের অভিব্যক্তি আরেকজনকে বুঝতে হয়, তবেই গিয়ে সেই টিম জিততে পারে। ধন্যবাদ। নেক্সট আমরা চলে যাব আবার মিতালি ম্যাডামের কাছে, উনি আইএমটির উপরে কথা বলবেন। হ্যালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রমা ম্যাম। ওকে, খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন ম্যাম। আমি আপনাকে যেখান থেকে আমরা এটা নিয়েছি সেই সোর্সটাও আপনাকে বলে দেব, কেন কি আমরা সময়ের অভাবের জন্য আপনাদেরকে এই 21st সেঞ্চুরি যে স্কিলস আমরা আইডেন্টিফাই করেছি 12খানা, এর মধ্যে এক একটা স্কিলের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, কিন্তু কেন কি এটা আপনাকে বুঝতে হবে যে 21st সেঞ্চুরি স্কিলস লেকচার দিলে বাচ্চা বুঝবে না, চক এন্ড টক মেথডে বুঝবে না। আপনি যা কোনো টপিক পড়াচ্ছেন ক্লাসে, ফর এক্সাম্পল আপনি ইংলিশে কোনো পোয়েট্রি পড়াচ্ছেন, আপনি হিন্দিতে দোহে পড়াচ্ছেন, আপনি ম্যাথসে পলিনোমিয়ালস পড়াচ্ছেন, আপনি সায়েন্সে পার্টস অফ দ্য ফ্লাওয়ার পড়াচ্ছেন, আপনি কম্পিউটারে এক্সেল পড়াচ্ছেন, আপনি যা ইচ্ছে পড়ান, কিন্তু সেইটার সাথে আপনাকে এই অ্যাক্টিভিটিস গুলোকে যুক্ত করতে হবে। যেরকম ম্যাম যে অ্যাক্টিভিটিস গুলোকে বললো, ওটা নিজের সাবজেক্টের সাথে অ্যামালগামেট করতে হবে, সাবজেক্টের সাথে ওকে জুড়ে পড়াতে হবে। যেরকম মনে করেন আপনি পোয়েম পড়াচ্ছেন, তো পোয়েমের সাথে আপনি কমিউনিকেশন স্কিলসও পড়িয়ে দিলেন বাচ্চাকে একটা অ্যাক্টিভিটির থ্রু। আপনি যদি মনে করেন বাচ্চাদেরকে পার্টস অফ দ্য প্ল্যান পড়াচ্ছেন, তো পার্টস অফ দ্য প্ল্যানের সাথে আপনি একটা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি করিয়ে দিলেন কিছু। তো পার্টস অফ দ্য প্ল্যানের সাথে সাথে বাচ্চা কোলাবোরেশন স্কিলসও শিখছে, দুটোকে একসাথে চালাতে হবে কিন্তু লেসন প্ল্যানে, এটা মনে রাখতে হবে। আর নেক্সট হচ্ছে এটা, দিস ইজ ভেরি কমন, এতে আমার বাচ্চারা অলরেডি খুব ভালো। আর প্যান্ডেমিক হওয়াতে একটা লাভ হয়েছে বাচ্চাদের, যে ওরা কিন্তু ইনফরমেশন মিডিয়া এন্ড টেকনোলজিতে খুব ভালো হয়ে গেছে। যেরকম আমি আপনাকে বলি, যেরকম যতদিন আমরা স্কুলে পড়ি আমাদের টিচাররা সমস্ত চ্যাপ্টার পড়িয়ে দেন, কোয়েশ্চেন আনসার পড়িয়ে দেন, পরীক্ষাতে ওইটাই জিজ্ঞেস করেন। কিন্তু যখন আপনি কলেজে যান তখন আপনি দেখেন অর্ধেকের বেশি চ্যাপ্টার কলেজে পড়ানোই হয় না, খালি কিছু কিছু মেইন জিনিস টিচাররা পড়িয়ে দেয়, বাকি আমরা লাইব্রেরি থেকে খুঁজে, এদিক থেকে খুঁজে, ওদিক থেকে খুঁজে আমরা নিজের কাজটাকে পুরো করি। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা ইনফরমেশনটা পাবো কোথার থেকে, ইনফরমেশনের সোর্স কি হচ্ছে, এইটা কিন্তু আমাদের বাচ্চাদের খুব ভালো করে বুঝতে হবে। যদি আপনি কোনো একটা টপিক দিলেন বাচ্চাদেরকে যেটা আমাদের বইতে নেই, নেভার মাইন্ড, বইতে নেই তো কি হয়েছে, বাচ্চা লাইব্রেরি থেকে গিয়ে খুঁজবে, বাচ্চা গুগলে গিয়ে খুঁজবে, বাচ্চা কোনো বাইরের ম্যাগাজিন থেকে পড়বে, বাচ্চা নিউজ পেপার থেকে খুঁজবে। তো এরকম করে খুঁজে কিন্তু বাচ্চারা নিউজ বার করে না। আর সেই বাচ্চাটা নিউজ তো বার করে নিল, ইনফরমেশন বার করে নিল, আর সেই ইনফরমেশনটা টেকনোলজির সাথেও জেল করতে পারে। মানে টেকনোলজি থ্রু যদি আপনি বাচ্চাকে একটা টপিক দিন আর বাচ্চাকে বলেন বাবু তুমি এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে আমাকে কালকে দেখো, দেখুন বাচ্চা আপনাকে তুরন্ত দেখিয়ে দেবে। বাচ্চা আপনাদেরকে অ্যাপ বানাতে পারে, আজকালকার বাচ্চারা কোডিং শেখে। তো আমার মতে ইনফরমেশন টেকনোলজিতে আমাদের বাচ্চারা একটু আগে আছে, এগিয়ে আছে অলরেডি। কিন্তু
আমাদের উচিত যে প্যান্ডেমিক চলে গেছে, আমি কামনা করি যেন আর কোনোদিন এরকম সিচুয়েশন না হোক, কিন্তু আমাদের কিন্তু সাইড বাই সাইড অফলাইনের সাথে এই অনলাইনটাকে বাঁচিয়ে রাখতে হবে, যেটাকে আমরা ব্লেন্ডেড টিচিং বলি। ঠিক আছে, যদি কোনোদিন আমরা চান্স পাই তো ব্লেন্ডেড টিচিং এর উপর একটা আমরা ওয়ার্কশপ করতে পারি। তো আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা বাচ্চারা যতটা টেকনোলজিতে এগিয়েছে আবার জানি পিছিয়ে না চলে আসে। ঠিক আছে, নেক্সট আমি আপনাকে বলছি ফ্লেক্সিবিলিটি এন্ড অ্যাডাপ্টেবিলিটি। আপনি আজকালকার বাচ্চাদেরকে দেখুন, আপনারা ওদের মধ্যে ফ্লেক্সিবিলিটি অ্যাডাপ্টেবিলিটি ওইটা অলমোস্ট জিরো। আমি তো জিরো বলবো না, আমি তো নেগেটিভে বলবো। আমি নিজের বাড়িতেও বাচ্চাদেরকে দেখছি, ইট ইজ অলমোস্ট ইন নেগেটিভ। যেরকম মনে করুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আজকালকার বাচ্চারা, আগে আমাদের বাড়িতে মা বাবারা যা রান্না করতাম আমরা সেটা কিন্তু খেয়ে নিতাম, আমরা জানতামও না যে মা কি রান্না করেছেন আজকে। কিন্তু আপনি আজকালকার বাচ্চাদেরকে দেখুন, ওরা সকালে উঠেই এটা জিজ্ঞেস করে যে ব্রেকফাস্টে কি আছে, লাঞ্চে কি আছে, আর ডিনারে কি আছে। ঠিক আছে, লাঞ্চ শেষ হলে ডিনারের চিন্তা, ডিনার শেষ হলে আবার নেক্সট দিনের ব্রেকফাস্টের চিন্তা। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। যদি আপনার বাচ্চা আপনাকে বলে আজ আমি চিকেন খাবো, আর চিকেনটা না পেয়ে যদি আপনি মাছ বানিয়ে দিলেন, তাহলে কিন্তু বাচ্চার খুব অসুবিধা, বাচ্চা হয়তো খাবেই না, বাচ্চা হয়তো খুব ট্যান্ট্রাম শো করবে আপনাকে। তো আমাদের বাচ্চারা সমাজে there are so many reasons, ওই রিজন গুলোতে আমি যাচ্ছি না, কিন্তু নেট রেজাল্ট হচ্ছে যে আমাদের বাচ্চার মধ্যে ফ্লেক্সিবিলিটি খুব কম, আর অ্যাডাপ্ট টু সিচুয়েশনে করতেই পারে না। কিন্তু আজকালকার বাচ্চারা তো দে আর বর্ন উইথ আ সিলভার স্পুন ইন দ্য মাউথ, যেটাকে আমরা বলি। আমার বাচ্চা চোখ খুলেই এসি দেখেছেন, উনি গরম সহ্য করতে পারেন না, ওনার কাছে একটা জ্যাকেটের জায়গায় 5খানা জ্যাকেট আছে, উনি ঠান্ডা সহ্য করতে পারেন না। উনি যদি একটা ডিশ চায় তো মা বাবারা 5খানা ডিশ দিয়ে দেয়, তো উনি অ্যাডাপ্টেবল না। তো না উনি নিজেকে চেঞ্জ করতে চান সিচুয়েশনের সাথে, না উনি নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু চান। এই জন্য বাচ্চারা না ফ্লেক্সিবল না অ্যাডাপ্টেবল। তো এই ফ্লেক্সিবিলিটি আর অ্যাডাপ্টেবিলিটির বাচ্চার মধ্যে কিভাবে আনবো? তো আগে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেটা আপনারা করতে পারেন, আর এর আলাবা ভি আপনি অনেক অ্যাক্টিভিটিস এর বিষয়ে চিন্তা করতে পারেন। আপনি কিছু নিজের নিউ অ্যাক্টিভিটিস বি ডিভাইস করতে পারবেন। আমি পূর্ণত আশ্বস্ত যে নেক্সট সেশনে যখন আমরা একসাথে দেখা করব তখন আপনার কাছে অনেক আইডিয়াস থাকবে। তো আমাদের বাচ্চার মধ্যে ফ্লেক্সিবিলিটি এন্ড অ্যাডাপ্টেবিলিটি আমরা কি করে ডেভেলপ করি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফ্লেক্সিবিলিটি আর অ্যাডাপ্টেবিলিটি বাচ্চার মধ্যে ডেভেলপ করার জন্য আমি আপনাকে এর মধ্যে একটা অ্যাক্টিভিটি বলছি, শাফলিং। আমরা যখন ওয়ার্কশপেও যাই, এখন তো আমরা অনলাইন ওয়ার্কশপ করছি নিজের বাড়ির থেকে, যখন আমরা অফলাইন ওয়ার্কশপেও যাই তখন আমরা কি করি, আমরা দেখি যে দুটো বন্ধুরা একের অপরের পাশে বসে আছেন, একটা গ্রুপ বানিয়ে নিয়েছে 4-5টা বন্ধু। কিন্তু যদি রিসোর্স পারসন বলে যে চলো আমি আপনাদেরকে নম্বর দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, যতগুলো 1 আছেন একটা গ্রুপ বানান, যতগুলো 10 আছেন একটা গ্রুপ বানান, যতগুলো 5 আছেন একটা গ্রুপ বানাও। মানে করো 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 1 2 3 4 5 6 7 8 9 10 করে আমি কাউন্টিং করে দিলাম। তো সব 1 রা একসাথে হয়ে গেল, সব 2 রা একসাথে হয়ে গেল, তো আপনি বন্ধুর থেকে বিচ্ছেদ হয়ে গেল। আপনার হতে পারে কিছুক্ষণের জন্য আপনার খুব খারাপ লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে আবার আমরা অ্যাডজাস্ট করে যাই। এখানকার বাচ্চারা অ্যাডজাস্ট করতে খুব ভালো, অ্যাডাপ্টেবিলিটি অ্যাকচুয়ালি ওদের খুব ভালো। আমরা মা বাবারা, আমরা টিচাররা ওদেরকে অ্যাডাপ্টেবিলিটি না করিয়ে করে ওদের অ্যাডাপ্টেবিলিটিকে কম করে দিয়েছি। তো এখানে এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে এই অ্যাক্টিভিটিস গুলো আপনি ক্লাসে করবেন, তাকে আপনার বাচ্চা যদি কারোর সাথে নাও বসতে চায়, দুঃখ পায়, তাও ওকে আপনি ওর সাথে বসান, 2 দিন 3 দিন পরে দেখবেন বাচ্চা অ্যাডজাস্ট করে গেছে। তো ওর অ্যাডাপ্টেবিলিটিটা অ্যালাইভ থাকবে, ওটা ডেড হবে না। ঠিক। নেক্সট ইজ লিডারশিপ কোয়ালিটিস। লিডারশিপ মানে আমরা আজকাল লিডারশিপ মানে বলছি পাওয়ার, but leadership is not about power. Leadership is about responsibilities. And একটা ভালো লিডার কি করে? A good leader, you inspire people not by showing them how amazing you are, but by showing them how amazing they are. This is what a leader does. আমি জানি না আমি কি করতে পারবো। আমি যদি একটা ভালো লিডারের আন্ডারে কাজ করি, সে আমাকে দিয়ে অনেক এরকম কাজ করিয়ে নেবে যেটা আমি নিজেই বুঝতে পারি না যে আমি করতে পারবো। যেরকম আমাদের স্কুলে কি আপনি চাকরি করতে চান, আপনি ভাবেন আমি একটা ক্লাস নেবো, ক্লাস নিয়ে চলে আসবো। কিন্তু একটা ভালো স্কুলে যখন আপনি চাকরি করবেন, আপনার প্রিন্সিপাল আপনাকে কালেকশন করাবে, আপনাকে কোনো প্রোগ্রামে ডান্স করায়, আপনাকে কোনো প্রোগ্রামে গান গাওয়ায়, আপনাকে কোনো জায়গায় বক্তৃতা দিতে আগে করে দেয়, আপনাকে কোনো একটা রেসপন্সিবিলিটি দেয় যে এই প্রোগ্রামটা আপনি অ্যারেঞ্জ করুন, আপনি বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যান, আপনি বাচ্চাদের বাস ডিউটি করুন। কত এরকম কাজ আমাকে দিয়ে করি না যেটা আমরা কোনোদিন ভাবতেই পারি না যে আমিও করতে পারবো।
তো দিস ইজ দ্য কোয়ালিটি অফ আ লিডার। সো আপনি যখন বাচ্চাকে মনিটর করাবেন, আপনি দেখবেন খুব ক্লাসে চাচামেচি করছে, অন্য বাচ্চাদেরকে বকছে, ওদেরকে বুলি করছে, বাট লিডারশিপ ইজ নট অ্যাবাউট দিস। অ্যাকচুয়াল লিডারশিপ কোয়ালিটিস আমরা বাচ্চাদের মধ্যে কি করে ডেভেলপ করতে পারি? অনেক অ্যাক্টিভিটিস আছে, একটা অ্যাক্টিভিটি আপনাকে বুঝিয়ে দিই আজকে। ফর এক্সাম্পল, উই ডু রাউন্ড টেবলস। রাউন্ড টেবলস মানে আমি নিয়ে ক্লাসটাকে 4 ভাগে বেটে দিলাম, 10টা করে বাচ্চা আমি প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিলাম। এবার আমি একটা টপিক দিলাম, ঠিক আছে, আর আমি একজনকে লিডার বানিয়ে দিলাম ওর মধ্যে থেকে। আমি বললাম যে দেখুন এই টপিকটার উপরে তোমাকে 10 মিনিট টাইমের মধ্যে আমাকে একটা 4 পাতার প্রজেক্ট বানিয়ে দিতে হবে উইথ অল ইনফরমেশন অন দিস টপিক। না একজনের মধ্যে লিডার হয়ে গেল, নিজে নিজে তোমরা নিজে লিডার চুজ করো না, যাকে তুমি করতে চাও একটা লিডার হলো। ওই লিডারটা কিভাবে নিজের টিমকে দিয়ে কাজ করাবে, দ্যাট ওই টপিকটা সমস্ত ইনফরমেশন ওই টিমটা ওই টাইম লিমিটের মধ্যে প্রেজেন্ট করতে পারো। এইভাবে কি হবে, লিডার বুঝবে যে লিডার আমি যখন হয়েছি লিডার, আমাকে এই রেসপন্সিবিলিটিটা নেভাতে হবে, আমাকে কাজটা করাতে হবে। সো ইউ নো দিস ইজ হাউ লিডারশিপ ডেভেলপস among স্টুডেন্টস। নেক্সট ইজ রেসপন্সিবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি নিজের লাইফে হয়তো দেখেছেন যারা ইররেসপন্সিবল লোক, ওদের সাথে আমরা একদম তালমেল রাখতে চাই না, ওদের সাথে ওদের থেকে আমরা দূরে থাকতে চাই। কেন কি আমরা বুঝে গেছি ওটা রেসপন্সিবল না, ইররেসপন্সিবল লোক, ও আমাকে কোনোদিন ডুবিয়ে দিতে পারে। তো ইররেসপন্সিবল লোকেদের থেকে আমরা দূরে থাকতে চাই। তো রেসপন্সিবিলিটি তো ডেভেলপ করতে হবে আমাদের বাচ্চার মধ্যে। আমরা বাচ্চার থেকে সকলে দূরে থাকবে, যখন কলেজ থেকে বাইরে যাবে, স্কুল থেকে বাইরে যাবে। উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার চিলড্রেন অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স। তো লিডারশিপ ডেভেলপ করার, রেসপন্সিবিলিটি ডেভেলপ করার অনেক উপায় আছে, অনেক গেমস আছে। একটা ইন্টারেস্টিং গেম আপনাকে বলি আজকে। আপনি নিজের ক্লাসে ইংলিশ টিচার্স, ম্যাথস টিচার্স, সায়েন্স টিচার্স, এনিবডি, স্পেশালি ল্যাঙ্গুয়েজ টিচার্স, এটা খুব ভালো করে করতে পারেন। মনে করুন আপনাদের একটা টপিকও থাকে 10th বোর্ডে, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট লেখান বাচ্চাদেরকে দিয়ে, দেখো আজকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখবো, দেন আমার কোম্পানি, এটা কোনো কোম্পানির নাম দিয়ে দিন, যেন কোম্পানির নাম XYZ, ইলাস্টিক কোম্পানি, এনিথিং। এই কোম্পানির একটা লোক চাই, কেরম লোক চাই যে রেসপন্সিবল হবে। তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করো, আচ্ছা বাচ্চা তুমি বলো যে রেসপন্সিবল লোক যদি আমরা হায়ার করতে চাই তো আমাদের কি কি কোয়ালিটিস হওয়া উচিত? বাচ্চারা নিজে বলে ম্যাম পাঞ্চুয়াল, ম্যাম এই, ম্যাম স্যার ওই। তো আপনি কোয়ালিটিস গুলোকে লিস্ট করুন, এতে কি হবে বাচ্চা নিজেই বুঝবে আচ্ছা রেসপন্সিবল হওয়ার জন্য এই কোয়ালিটিস হওয়া উচিত। তো ধীরে ধীরে বাচ্চাদের মধ্যে রেসপন্সিবিলিটি সেন্স উইথ দ্য কোয়ালিটিস ডেভেলপ করবে। নেক্সট ইজ ইনিশিয়েটিভ। দেখুন আমি সবসময় এই কথাটা বলি যে হিউম্যান রিসোর্স 2 রকমের হয়, কোনো মানুষ 2 রকমের হয়, 2 টাইপের মানুষ হয়। এক টাইপের মানুষ হচ্ছে আমরা রেসপন্সিভ বলি। রেসপন্সিভ মানুষ মানে আমি আপনাকে বলে দিলাম যে আলুটা কেটে রাখবেন, ওর মধ্যে পাতলা পাতলা লম্বা লম্বা পেঁয়াজও কেটে রাখবেন, আপনি আলু কেটে রাখলেন, পেঁয়াজ কেটে রাখলেন। একটা প্রোঅ্যাক্টিভ মানুষ হয়, যাকে যদি আমি বলি আলু কাটবেন পেঁয়াজ কাটবেন, সে জিজ্ঞেস করবে কিসের আলু, ভাজার আলু না সবজির আলু না চচ্চড়ির আলু। সেই রকম আলুও কাটবে আর পেঁয়াজও কাটবে, আর এক স্টেপ আগেও যেতে পারে, আপনাকে জিজ্ঞেস করে বানিয়ে ফেলতে পারে সবজিটা। That is proactive. যে নিজের থেকে কাজ করে, that is proactive. That is called initiative taking the people. তো আমাদের সমাজের প্রোঅ্যাক্টিভ লোকের দরকার আছে। রেসপন্সিবল লোক খুব ভালো, রেসপন্সিভ পিপল আপনি বললেন ও করে দিল, দ্যাট ইজ গুড, অ্যাটলিস্ট ইররেসপন্সিবল তো না। বাট অ্যাকচুয়ালি সোসাইটির এখন প্রয়োজন প্রোঅ্যাক্টিভ লোক, যে নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে অনেক কিছু করতে পারে। তো ওই জন্য সবচেয়ে ফার্স্টে আমি অনেক অ্যাক্টিভিটিস আছে, একটা অ্যাক্টিভিটি আপনাকে বলবো টিচার ফার্স্ট। যেরকম আপনি নিজের গ্রুপের সাথে, আপনি ক্লাসের সাথে বসুন, আপনি বলে ওকে চলো আজকে আমরা নিজের লাইফের একটা সাকসেস স্টোরি শেয়ার করবো বা একটা ফেলিয়ার স্টোরি শেয়ার করবো, আমি কোথায় ফেল করেছি নিজের লাইফে। আর সবচেয়ে প্রথম কেস স্টোরিটা শেয়ার করবে টিচার, ইদার সাকসেস স্টোরি অর ফেলিয়ার স্টোরি সবচেয়ে প্রথম শেয়ার করবেন টিচার। তো যখন টিচার ইনিশিয়েটিভ নিয়ে প্রথম বলবে, যে টিচারটা বলতে পারেন ক্লাসে, জানো আমি না ক্লাস 10th এক্সামে আমার সাথে এরকম হয়েছিল, আমি এই সাবজেক্টে ফেল করে গেছিলাম, আমাকে আবার মেহনত করে ক্লাস 10 পরীক্ষা দিতে হয়েছিল। তখন বাচ্চারা ভাবে ম্যাম যদি এরকম করতে পারছেন, স্যার যদি নিজের হৃদয়ের কথা এরকম করে আমাদের সামনে বলতে পারছেন, তাহলে আমি কেন বলবো না? আমিও ইনিশিয়েটিভ নেই, আমি এই কথাটা নিজের মনের কোনো কথা বলি, নিজের কোনো ঘটনা বলি, আর ওর থেকে কিছু লার্নিং হবে। সো টিচার ফার্স্ট। যেন আমি ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি, আমি একটা স্কুলের প্রিন্সিপাল, আমি যখন রাউন্ডে যাই, আমি যদি ক্লাসে গিয়ে দেখে কাগজ পড়ে আছে, তাহলে আমি বাচ্চাকে কোনোদিন বলি না তুমি এই কাগজটাকে উঠিয়ে ডাস্টবিনে ফেলা। আমি কি করি, নিজেই ঝুঁকে কাগজটা উঠাতে চাই। যেই আমি কাগজটা উঠাতে যাই, আমি দেখি এক ঝাঁক বাচ্চা আমার সাথে চলে আসে, ম্যাম আমি। তার মানে কি আমি যখন এই কাজটা করবো তখন আমার বাচ্চারা নিশ্চয়ই আমাকে ফলো করবে। দ্যাট ইজ ইনিশিয়েটিভ টেকেন। সো ফার্স্ট আপনাকে কিউতে দাঁড়াতে হবে, তবেই পেছনে আপনার পেছনে লোক বাঁধবে। যদি আপনি আগে না হন তাহলে আপনার পেছনে লাইনটা তৈরি হবে কি করে? তো আপনাকে সবচেয়ে আগে, ইউ হ্যাভ টু বি দ্য ফার্স্ট ওয়ান টু স্ট্যান্ড ইন দ্য লাইন। নেক্সট ইজ সেলফ ডাইরেকশন। সেলফ ডাইরেকশন মানে কি, নিজে বাচ্চা বুঝবে
যে আমাকে কি করা উচিত, বাচ্চা বুঝবে আমাকে কোথা থেকে পড়া উচিত, বাচ্চা বুঝবে আমাকে গুগল কতক্ষণ দেখা উচিত, বাচ্চা বুঝবে আমাকে গেম কতক্ষণ খেলা উচিত। সেলফ ডাইরেক্টিভ চিলড্রেন, যাকে আপনি একবার যদি কোনো ডাইরেকশন দিয়ে দেন ওটাকে ডেভেলপ করতে পারে, ওরা অনেক আগে যেতে পারে। এইটা ডেভেলপ করার অনেক উপায় আছে। যেরকম ফর এক্সাম্পল আপনাকে বলছি আমি, কানেক্ট টু দ্য এক্সপার্টস। আজকের সমাজে এটা কিন্তু খুব ইজি হয়ে গেছে, আমাদের সময় কিন্তু এত আসান ছিল না। আমরা যখন স্টুডেন্টস ছিলাম, আমরা যদি কিছু কনসেপ্টের বিষয়ে আমাদের ইনফরমেশনের দরকার হতো, আমরা কিন্তু খুব স্ট্রাগল করতে হতো, টিচারের কাছে যাও, লাইব্রেরি যাও, এর কাছে যাও, ওর কাছে যাও। কিন্তু আজকালকার বাচ্চা কিন্তু ওই প্রবলেম নেই। মনে করুন আপনার ক্লাসে একটা বাচ্চা আছে যে জানতে চায় কোনো একটা টপিকের বিষয়, যেটা আপনার কোর্সে নেই, যেটা আপনি ক্লাসরুমে ডিসকাস করতে পারবেন না, আপনি কিন্তু খুব খুব মানে কম মেহনত করে ওই বাচ্চাটাকে একটা এরকম এক্সপার্টের সাথে কানেক্ট করে দিতে পারেন, যে কিন্তু ওই ফিল্ডের এক্সপার্ট আর বাচ্চাটাকে গাইড করতে পারবে। তো বাচ্চাটা কি হবে, নিজের ইনিশিয়েটিভ নিয়ে বাচ্চাটা ওই এক্সপার্টের সাথে জুড়ে বাচ্চা যা নলেজ নেবার সে বাচ্চাটা নিতে পারে। And another activity which is very very simple is let them be, ওদের নিজের থেকে করতে দিন। যেরকম আপনাকে একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, আমার ছেলে এখন হস্টেল গেছে, আর 1 মাস হয়েছে হস্টেল গেছে, বিটেক করছে। না হস্টেল যাবার আগে খুব অনেক চেষ্টা করেছে শেখাবার, বাবু রে তুই একটু শিখে নে কাপড়টা কি করে কাচতে হয়, হস্টেলে তোকে নিয়ে থেকে কাচতে হবে, বাবু রে তুই একটু শিখে নে ম্যাগিটা কি করে বানাতে হবে, কিন্তু শেখেনি। কারণ কি আমার একমাত্র সন্তান, ও শেখেনি, ও খুব আরামসে হস্টেলে খুব আরাম হবে। এখন 1 মাসও হয়নি ও হস্টেলে গেছে, কিন্তু সব করতে পারছে। ও ম্যাগিও বানাতে পারছে, ও এগসও বয়েল করে নেয়, ও নিয়ে জামা কাপড়ও ধুয়ে নেয়, এভরিথিং ইজ এবল টু ডু। কি করে করতে পারছে? দ্যাট ইজ লেট দেম বি। যেতে দাও, শিখতে দাও, করতে দাও, দে উইল লার্ন। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দেখুন একটা ক্লাস টিউসডে ম্যাথস ক্লাস at সোপান একটা যে স্কুলের নাম, ওখানে ম্যাথস ক্লাস হচ্ছে। নাও টিচার ক্লাসে এসে জিজ্ঞেস করে, বাবু তোমরা কি করতে চাও স্টুডেন্টস, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু টুডে? তো স্টুডেন্টসরা বলছে, ম্যাম, স্যার, যাই হোক, উই ওয়ান্ট টু প্লে চেইন গেম। আমি এই কথাটা এখানে কিন্তু এই কথাটা বলার চেষ্টা করছি না যে যখনই আপনি ক্লাসে যাবেন বাচ্চা গেম খেলতে চাইলে আপনি গেম খেলতে দেবেন, কিন্তু কখনো কখনো ওদের ইচ্ছা পূর্ণ করা উচিত। বাচ্চা বলছে আমি চেইন গেম খেলবো, টিচার অ্যালাউ করে দিচ্ছেন ওদেরকে চেইন গেম খেলতে। যখন টিচার ওদেরকে অ্যালাউ করে দেন, ঠিক আছে তোমরা আজকে ম্যাথস পিরিয়ডে এই গেমটা তোমরা খেলতে পারো, তখন বাচ্চা কি হবে, ম্যাম স্যার আমাকে পারমিশন দিয়েছে গেমটা খেলার, এই গেমটা খেলার ইচ্ছা কার ছিল? আমাদেরই ছিল। এই জন্য এই গেমটা কিভাবে খেলবো, ক্লাসে শান্ত থেকে কিভাবে গেমটা কন্ডাক্ট করা যায়, কিভাবে এনজয় করা যায়, কিভাবে স্যারকে বা ম্যামকে প্রবলেম না দিয়ে আমি এই কাজটা করতে পারি, এটা বাচ্চারা নিজেই চিন্তা করবে। সো ওদের মধ্যে কতগুলো কোয়ালিটিস ডেভেলপ করলো, ওরা কিন্তু সেলফ ডাইরেক্টিভ হলো, টিম ওয়ার্ক করলো, ইনিশিয়েটিভ নিল। এই তিনটা কোয়ালিটি আপনি ডেভেলপ করে দিলেন একটা ছোট্ট গেম খেলতে অ্যালাউ করে। So sometimes these things also help. Again I will repeat the same sentence. বাচ্চারা স্কুলে শুধু ইংরেজি, হিন্দি, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স পড়তে যায় না, বাচ্চারা স্কুলে স্কিলসও শিখতে চায়। অ্যাকচুয়ালি ইন দ্য লং রান এই স্কিলস গুলো কিন্তু কাজ দেয়। নেক্সট আমরা চলে আসি প্রোডাক্টিভিটি। হোয়াট ইজ মাই প্রোডাক্টিভিটি? আমি আজকে আমাকে আমার মা বাবারা এত ভালো স্কুলে পড়িয়েছেন, এত ভালো কলেজে পড়িয়েছেন, আমি আজকে সমাজে আছি, আমার প্রোডাক্টিভিটি কি? জিরো। আমি সমাজের জন্য কি করছি? That is very important question. So productivity means ওই বাচ্চাটা যখন সমাজে গিয়ে দাঁড়াচ্ছে, লাখ লোকের সাথে গিয়ে যখন ও স্ট্যান্ড করছে, তখন ওর ভ্যালুয়েশন কি? হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন? আমরা একটা সোনার চেনও কিনি তো আমরা একটা মার্কেট ভ্যালু স্টাডি করি, আমরা ভাবি যেটা হলমার্ক লাগানো আছে তো মার্কেট আমার কোনোদিন রিসেল ভ্যালু হওয়া উচিত। কিন্তু আপনার স্কুলে 15 বছর যে বাচ্চাটা পড়ে যাচ্ছে, আপনি ওটার মার্কেট ভ্যালু কেন অ্যাসেস করছেন না? কেন এরকম হচ্ছে আজকে যে 15 বছর পড়ার পরে ওই ছেলেটা যখন মার্কেটে যাচ্ছে, মেয়েটা যখন মার্কেটে যাচ্ছে, ওর মার্কেট ভ্যালু জিরো, ওর মার্কেট ভ্যালুই নেই, ওর মার্কেট ভ্যালু যদি আছে তো ও স্যাটিসফাইড না। ওয়াই? So this is very important যে বাচ্চাদেরকে এটা বোঝাতে হবে what is productivity. যেই জিনিসটা যত বেশি প্রোডাক্টিভিটি সেই জিনিসটার অত বেশি ভ্যালুয়েশন, এটা বাচ্চাকে কিন্তু বোঝাতে হবে। কিভাবে বাড়বে বাচ্চারা, কি করে প্রোডাক্টিভ হবে? সবসময় আপনি যা বলছেন, আপনি যা করছেন, আপনি যা লেখাচ্ছেন, আপনি যা পড়াচ্ছেন সেটাই ও পড়ছে। ওর নিজের প্রোডাক্টিভিটি কি? হোয়াট হ্যাজ দ্য চাইল্ড প্রডিউসড? তো যখন ও স্কুলে বা কলেজে কিছু প্রডিউস করবে তখন বাইরে গিয়ে সমাজেও প্রডিউস করবে। যদি স্কুলে প্রডিউস না করলেও তো সমাজে গিয়ে কি প্রডিউস করবে? তো এই জন্য there are many activities. For example, research project. আপনি বাচ্চাকে একটা টপিক দিলেন, বাচ্চা নিজে স্টাডি করলো ওটার বিষয়ে, ও একটা গ্রুপও বানিয়ে দিতে পারেন, ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করলে দেখো এটা বার করেছি, এটা কি ঠিক? ফ্রেন্ডও কিছু সাজেশন দিল, সকলে মিলে একটা টিম ওয়ার্ক করে একটা প্রজেক্ট আপনাকে সাবমিট করবে উইথ 30 pages, 40 pages, 20 pages। আপনি যা যা টপিকস দিয়েছেন, যা যা সাব টপিকস দিয়েছেন সবগুলোকে ফুলফিল করে।
তো এইটা কি, হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য চাইল্ডস প্রোডাক্টিভিটি। এটা চাইল্ড নিজে ক্রিয়েট করেছে, ওর নিজের রিসার্চ, ওর নিজের প্রজেক্ট। তো দ্য চাইল্ড ওনস ইট। বাচ্চাটা বলে দেখো দিস ইজ হোয়াট আই হ্যাভ ডান। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নিজের বাচ্চাদেরকে এটা ফিল করাই কি বাবু তুমিও প্রোডাক্টিভ, তুমি একটা ইউজলেস প্রোডাক্ট না। আমি তোমাকে যা নলেজ দিচ্ছি দ্যাট you are not only the taker or you are also the giver. আপনি গিভও করছেন, শুধু টেক করছেন না। That is very important. Next is accountability. Accountability. আপনি জানেন আপনারাও সেম স্কুলে যা সিচুয়েশন ফেস করছেন, আমরাও সেই সিচুয়েশন ফেস করছি। আমাদের স্কুলে গেমস পিরিয়ড একটা বল হারিয়ে যায় মনে করুন, কোনো বাচ্চা বলে না ম্যাম আমি করেছি, আমার দ্বারা হারিয়েছে। একটা কাঁচ ভেঙে যায় স্কুলের, কোনো বাচ্চা বলে না ম্যাম আই হ্যাভ ডান ইট বাই মিস্টেক। সব বাচ্চারা বলে ম্যাম আই ডোন্ট নো হু ইজ ডান, isn't it? বাচ্চারা কিন্তু এই কথাই বলে আমি জানি না ম্যাম। পুরো ক্লাস চুপ হয়ে যায়, পুরো ক্লাস এক দুসরাকে সাপোর্ট করতে লাগে। তো এখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টেবিলিটি ম্যাটার্স। এই জন্য আমরা স্কুলে কি করি, আমরা মনিটর্স বানাই, আমরা ইনচার্জেস বানাই, আমরা প্রিফেক্টস বানাই। আমরা বাচ্চাদেরকে বলি দেখো বেটা তুমি লাঞ্চ মনিটর, মানে লাঞ্চের সময় যদি কিছু গড়বড় হয় তুমি জানো, যদি কোনো বাচ্চা ভুলভাল লাঞ্চ আনে তাহলে তুমি রেসপন্সিবল। কেউ ইউনিফর্মের মনিটর, কেউ ক্লাসের মনিটর, কেউ সুইচ অন অফ করার মনিটর। ছোট ছোট রেসপন্সিবিলিটি যখন আপনি বাচ্চাদেরকে দেবেন ওরা অ্যাকাউন্টেবল হবে। চলো আমি মা বাবাকে বলি, পিটিএম এ অনেক সময় মা বাবাকে বলি দেখুন আপনার যখন বাড়িতে ডিনারের টাইম হয়, ঠিক আছে লাঞ্চের টাইমে তো বাচ্চা স্কুলে আছে, কিন্তু যখন আপনার ডিনারের টাইমে আপনি বাচ্চাকে বলুন দেখো ডিনারের টাইম আছে মা আমি খাবার বানিয়ে দিচ্ছি, কিন্তু ওই খাবারটা টেবিল অব্দি নিয়ে যাও তোমার কাজ, সকালকে জল দেওয়া তোমার কাজ, সকালে নুন দেওয়া তোমার কাজ, সকালের পাতা এক একটা করে লঙ্কা রাখা তোমার কাজ, প্লেটটা রাখা তোমার কাজ। এতে কি হবে বাচ্চা বুঝবে না এটা আমার কাজ, আই হ্যাভ টু ডু ইট। রেসপন্সিবিলিটিও নেবে আর অ্যাকাউন্টেবলও হবে। যদি কোনোদিন প্লেট নেই ডাইনিং টেবিলে তাহলে বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন কেন আজকে প্লেট নেই, তোমার ভুল, you have forgotten, it is your mistake. So you must prepare the children for accountability. Most important is social skills. সোশ্যাল স্কিলস আমি আপনাকে আবার একটা সিম্পল এক্সাম্পল দেবো। আপনাদের সকলের বাড়িতে বাচ্চারা আছে, আমাদের বাচ্চারা ইঞ্জিনিয়ারিং এর তৈরি করছে, আমাদের বাচ্চারা মেডিকেল পড়ার তৈরি করছে, আমাদের বাচ্চারা ম্যানেজমেন্ট পড়ার প্রিপারেশন নিচ্ছে। তার জন্য কি করছে না ক্লাস 7-8 থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে পড়ছেন। বাড়িতে বাবা আসুক, মা আসুক, মাসি আসুক, পেশি আসুক, ওদের কোনো মতলব নেই। ওরা নিজে দরজা বন্ধ করে পড়ে চলেছে। আমি জানি না অ্যাকচুয়ালি কতটা পড়ছে, কিন্তু দরজাটা বন্ধ আছে, বাচ্চা কিন্তু বাইরে আসছে না। না বাচ্চা কারোর সাথে দেখা করছে, না বাচ্চা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে, না বাচ্চা বাইরে কোথাও খেলতে যাচ্ছে। আমার বাচ্চা কি করছে ঘরের মধ্যে বসে প্রিপারেশন করছে। মা বাবা কিন্তু খুব খুশি যে আমার বাচ্চা কত পড়ে, আমার বাচ্চা কত প্রিপারেশন করছে। তাতে কি হলো, লাভটা কি হলো, আমার বাচ্চা কিন্তু সোশ্যালি কাউকে গ্রিটও করে না, কাউকে ওয়েলকামই করে না নিজের বাড়িতে, এইটাও জানে না যে ওর পাশের বাড়িতে কে থাকে। এরকম বাচ্চারা কি হয় যখন এই বাচ্চাটা কিন্তু আমি বুঝতে পারছি বাচ্চাটা খুব ভালো ইঞ্জিনিয়ার হবে, অনেক পয়সা কামাচ্ছে নিজের লাইফে, কিন্তু যখন ওর বিয়ে হচ্ছে তখন কি হচ্ছে কিছুদিন পরে ডিভোর্স হয়ে যাচ্ছে। কিছুদিন পরে ও রিয়েলাইজ করছে যে কারোর সাথে ঘুরতে বেরোতে পারছে না, শাশুড়ি দুঃখী, বউ দুঃখী, স্বামী আমাকে সময় দিচ্ছে না, স্বামী দুঃখী যে বউ আমার সাথে ভালো করে দিন কাটছে না, বাচ্চাটা রান্না করতে জানে না, বাচ্চা রেসপন্সিবল না, বাচ্চা অ্যাকাউন্টেবল না, বাচ্চা প্রোডাক্টিভ না, কিন্তু খুব পয়সা কামাচ্ছে। Now you tell me কি এরকম একটা বাচ্চা আমাদের সোসাইটির জন্য কি অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ? এরকম একটা বাচ্চা আমাদের সোসাইটিকে আমার কত আগে নিয়ে যাবে। এই জন্য পয়সার সাথে সাথে, স্কিলস এর সাথে সাথে, পড়াশোনার সাথে সাথে, চাকরির সাথে সাথে ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আমাদের বাচ্চা আমাদের সোশ্যাল স্কিলসও ডেভেলপ হোক। আর সোশ্যাল স্কিলস কি করে ডেভেলপ হবে? সবচেয়ে আগে তো দরজাটা খুলে দিন, লেট দ্য চাইল্ড কাম আউট। আপনার বাড়িতে কেউ আসলো তো বাচ্চাকে গিয়ে গ্রিট করা উচিত, বাচ্চার সাথে গিয়ে কথা বলা উচিত, বাচ্চাকে কখনো কোনো দোকানে পাঠা উচিত। পেরেন্টস এরও একটা বিরাট বড় কন্ট্রিবিউশন আছে এর মধ্যে। পিটিএম আপনাকে বোঝানো উচিত পেরেন্টসদের। স্কুলে আজকাল তো দেখুন বাড়িতে আমাদের এখানে ইন্ডিয়াতে আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি অলমোস্ট নেই, সব আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে কি হচ্ছে বাড়িতে না নানি আছে না দাদি আছে। তো হয় কি আগে আমাদের যখন মারা ছিল, দিদিমারা ছিল, ওদের আমাদের গল্প শোনাতো, রাত্রিবেলা ঘুম পাড়াতো, খাইয়ে দিত। কিন্তু এখন তো স্কুলের রেসপন্সিবিলিটি রয়েছে, গল্প শোনাবে স্কুলই, কেন কি ঠাকুমা দিদিমা তো নেই বাড়িতে। তো এই জন্য স্কুলের রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে গেছে। তো সোশ্যাল স্কিলস ডেভেলপ করাটা অনেকটা কিন্তু স্কুলের রেসপন্সিবিলিটি হয়ে গেছে। যেরকম আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের স্কুলে হয় সোশ্যাল সমস্ত বাচ্চারা একটা গোল করে বসে যায় আর টিচার একটা টপিক একটু ইন্টারাপ্ট করি ম্যাম। আমেনা বেগম এবং ফাতিমা খাতুন ম্যাম প্লিজ মিউট ইউরসেলফ।
খুবই চমৎকার একটি সেশন চলছে। মিস ফাতিমা খাতুন, প্লিজ মিউট ইউরসেলফ। থ্যাংক ইউ ম্যাম, কন্টিনিউ প্লিজ। সরি ফর দিস ডিস্টারবেন্স। তো টিচার একটা টপিক বলবেন, আমরা সমস্ত বাচ্চারা নিজের নিজের ফিলিংস কে শেয়ার করবে। দ্যাট ইজ নোন অ্যাজ সার্কেল টাইম। তো এর মধ্যে কি হয়, সব বাচ্চা একের অপরের সাথে কথা বলছেন, টিচারের সাথে কথা বলছেন, টিচার কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, বাচ্চারা কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, তো দে বিকাম সোশ্যালি অ্যাক্টিভ। বা আরেকটা খুব ভালো, ছোট বাচ্চার সাথে আপনি করতে পারেন, দুটো বাচ্চাকে মুখোমুখি দাঁড় করে দিলেন, একটা বাচ্চা কিছু ফেশিয়াল এক্সপ্রেশন মানে এরম এরম এরম, আর দ্বিতীয় বাচ্চাটা ওখানে ইমিটেট করবে। দিস ইজ হাউ দ্য চিলড্রেন ডেভেলপ দেয়ার সোশ্যাল স্কিলস। ঠিক আছে, এবার নেক্সট ওভার টু রমা ম্যাম ফর দ্য নেক্সট পার্ট অফ ইট। আমাদের কাছে কতটা সময় আছে জাহানারা ম্যাম, যদি একটু বলে দিতেন খুব ভালো হতো। আমরা আসলে প্রায় শেষের পর্যায়ে আছি স্যার। Okay, so give us 5 more minutes. I think Rama ma'am, we can wind up in 5 minutes. Ma'am, it's very তো বেশি যে ইচ্ছে করলে এর over to Rama ma'am, over to Rama ma'am. তৈরি হতে পারে। জি ম্যাম, আমরা খুব শর্ট অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। Am I audible? Yes ma'am. Yes ma'am. হ্যাঁ, তো এখানে দক্ষতা সঞ্চারের আরো কিছু প্রয়োগ কৌশল সম্বন্ধে বলা আছে। এগুলো ব্যাপারে আমরা সবাই, এগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। ক্লাস ডিসকাশন মানে যে কোনো টপিকের উপর ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে এবং টিচার শিক্ষার্থীদের মধ্যে আলোচনা, ব্রেইনস্টর্মিং, রোল প্লে, গেম অ্যান্ড সাইমুলেশন, সিচুয়েশন অ্যানালিসিস, কেস স্টাডিজ, ডিবেট, স্টোরি টেলিং, ডান্স, yoga has nothing to do with religion. Yoga is the connection between body and mind and soul. Then puppetry, rap song making, quiz, meditation, drama, singing, questionnaire, painting, এই সবগুলো জিনিস শুধু একটা, এই সবগুলো অ্যাক্টিভিটি, সবগুলো মেথডে শুধু একটা দক্ষতার সঞ্চার হয় না, এই সবগুলোর বাই প্রোডাক্ট হিসাবে আরো কিছু সামাজিক দক্ষতা, আরো কিছু গুণ, আরো কিছু কোয়ালিটি শিক্ষার্থীদের মধ্যে চলে আসে। তো আমরা এখানে দুটো অ্যাক্টিভিটির কথা বলবো 21st সেঞ্চুরি স্কিলকে প্রমোট করার জন্য। একটা আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং, আর মানে এটাও সিবিএসই তে আমাদেরকে বলা হয়েছে করতে, ম্যান্ডেটরি আর্ট ইন্টিগ্রেশন, এবং আরেকটা এরপরে আসছি। তো ম্যান্ডেটরি আর্ট ইন্টিগ্রেশনটা কি? এটা এমন একটা অ্যাপ্রোচ যেখানে ভিজুয়াল বা পারফর্মিং আর্টস এর মাধ্যমে বা সঙ্গে আর্টের নানান রকম ফর্মকে নিয়ে আমরা কোনো জিনিসের শিক্ষা দিচ্ছি। মানে গতানুগতিক শিক্ষা ভীষণ নিরস হয় কখনো কখনো, এবং সমস্ত শিক্ষার্থী তার থেকে জ্ঞান আহরণ করতে পারে না বা দক্ষতার সঞ্চার তাদের মধ্যে হয় না। সেই জন্য সেই সেম লেসনকে যদি রোল প্লের মাধ্যমে, আবার বলছি ছবি আঁকার মাধ্যমে, কোনো একটা পিপিটি ডিজাইনিং এর মাধ্যমে বাচ্চারা শেখে, তাহলে তাদের শেখাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দময় হয়ে ওঠে। তাহলে এই যে অ্যাক্টিভিটিটা সেটা খুবই এনকারেজিং। আরেকটা যেটা আমরা বলবো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, মানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। এখানে কোনো একটা বাস্তব সমস্যা সমাধানের জন্য কোনো একটা প্রজেক্ট নেওয়া হয়, এর মাধ্যমে তো সামাজিক চিন্তা ভাবনা, কর্মদক্ষতা সবগুলোই বিকশিত হয়। কিন্তু এই যে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, সেটা যে কত অসাধারণ, আমি বিভিন্ন সময়ে আমার স্কুলে বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাচ্চাদের সঙ্গে কাজ করেছি। আমি বলতে পারি যে বাচ্চাদের অনেক নিচু ক্লাসের বাচ্চাও যখন একটা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর মধ্যে দিয়ে যায়, প্রজেক্টটা করতে করতে, কোনো একটা বাস্তব সমস্যার সমাধান করতে করতে তারা অনেক কিছু এক্সট্রা মানে সঙ্গে সঙ্গে শিখে নেয়। আমার মনে আছে অনেক আগে 2007 সাল সম্ভবত, সেখানে আমি কিছু ক্লাস 7-8 এর বাচ্চাদেরকে নিয়ে এনার্জি অডিট বলে একটা প্রজেক্ট শুরু করেছিলাম স্কুলে, সেটা শেষও করেছিলাম। তো সেখানে কি হয়েছে, আমার ক্লাস 7 এর বাচ্চাগুলো কিন্তু এনার্জি বাজেটিং থেকে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা যে মানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ওরা তো মানে ব্যবহার করে, সেটা কতক্ষণ চললে পরে কতটা এনার্জি ইউজ করছে এবং তার মানে বাণিজ্যিক মূল্য কত, এই সবগুলো কিন্তু তারা শিখে গেছে সেই একটা অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার মাধ্যমে। সুতরাং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এটা খুব সুন্দর জিনিস, এবং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য শিক্ষার ক্ষেত্রেও এটা শিক্ষার্থীর মধ্যে নানান রকম সামাজিক চিন্তা ভাবনা এবং কর্মদক্ষতা খুব সুন্দরভাবে সঞ্চারিত এবং বিকশিত করতে পারে। নেক্সট,
Next, what is the slide? I cannot see properly. I think I will be handing ma'am the next one. Okay. Thank you, ma'am. Thank you. Ma'am, আমি আগে যাওয়ার আগে আপনাদেরকে কিছু দেখাতে চাই, কেন কি দেখুন আজকে আমরা আপনাদেরকে যা কিছু বোঝালাম সবকিছু যে মনে থাকবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। তো আপনারা আমাদের এই সেশনটা শেষ হওয়ার পরেও যদি আপনি শুধু গুগলে গিয়ে লেখেন 21st Century Skills Handbook by CBSE, এই বইটার থেকে কিন্তু আমরা আপনাদের কাছে সবকিছু পড়িয়েছি। এই বইটার মধ্যে আমি একটুখানি আপনাকে খালি স্লাইড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমরা যতগুলো 21st Century Skills আপনাকে বোঝালাম এখন, এই দেখো এই সমস্ত 21st Century Skills কিন্তু এই বই থেকেই নেওয়া সমস্ত স্কিলস। এই যে স্লাইড গুলো আপনাকে দেখিয়েছিলাম আমি অ্যাক্টিভিটির, ওইগুলো কিন্তু এখান থেকেই নেওয়া। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি ওই স্লাইডটা। এই যে থিঙ্কিং এর বিষয়, এই স্লাইডটা আপনার নিশ্চয়ই মনে আছে আপনাদের, ক্রিটিক্যাল থিঙ্কিং। আর দেখুন এইটা যখন আপনি বইটা পড়বেন, ক্রিটিক্যাল থিঙ্কিং এ যতগুলো এক্সপেরিমেন্ট আছে, যতগুলো মেথড দেওয়া আছে, সবগুলো মেথড কিন্তু এখানে এক্সপ্লেনও করা আছে। তারপরে নেক্সট আপনি দেখবেন, মনে করুন আপনি এইখানে ক্রিয়েটিভিটি, যেটা রামা ম্যাম আপনাদেরকে বোঝাচ্ছিল, ক্রিয়েটিভিটির সমস্ত এক্সপেরিমেন্ট গুলো এখানে করা আছে। তো যদি আপনারা এই বইটাকে একটু ঘুরিয়ে নিতে পারেন, হাত বুলিয়ে নিতে পারেন, চোখ বুলিয়ে নিতে পারেন, তাহলে আমার মনে হয় যে সমস্ত প্রবলেম আপনার সলভ হবে। ম্যাডাম একটু ইন্টারাপ্ট করি, যে বইটা দেখালেন আমি কিন্তু দেখতে পাই না, অন্যরা দেখতে পাচ্ছে কিনা? না স্যার, আসলে আমরা দেখতে পাই নাই, বলতে চাচ্ছিলাম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি বইটা। এই যে এবার দেখতে পাচ্ছেন ম্যাম? জি দেখতে পাচ্ছেন। আমি বইটার একটা ক্যাপশনটা আপনাদেরকে দেখিয়ে দেই। আই এম সরি, আমার মনে আমার ওই স্ক্রিনটাই শেয়ার ছিল। আমি বইটার আপনাদেরকে ফার্স্ট পেজটা দেখিয়ে দিচ্ছি। আপনি এই দেখুন, এটা হচ্ছে বইটার ফার্স্ট পেজ, দেখতে পাচ্ছেন 21st Century Skills Handbook। আর যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে আমরা যে পুরোটা সমস্ত জিনিসটা যেটা আপনাকে পড়িয়েছি আজকে, যেটা বোঝাবার চেষ্টা করেছি, ওটাকে আমি এখান থেকেই বোঝাবার চেষ্টা করেছি। এই দেখুন আপনার মনে, আমি শিওর যে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এই স্লাইডটা, রামা ম্যাম আপনাদেরকে দেখিয়েছিল। গোলমোল, এবার এইটার পুরো এক্সপ্লেনেশন, যতগুলো অ্যাক্টিভিটিস আছে ওটাকে কিন্তু এখানে বোঝানো আছে। খালি এই পার্টটাও যদি আপনি পড়ে নেন, তাহলে অ্যাজ আ টিচার আপনি বুঝে যাবেন যে কোন স্কিলটা ডেভেলপ করার জন্য কোন অ্যাক্টিভিটিটা করা উচিত। আর এই যে এতগুলো অ্যাক্টিভিটিস আছে ওর মধ্যে আপনার যেটা ইচ্ছা আপনি ওটাকে চুজ করবেন। ওকে, so now I go to my presentation. One second. So I come back to my presentation. Ma'am, আমাদের খুব শিগগিরই শেষ করতে হবে। Now I think we have come to the end, ma'am. It's over. Thank you. It's over. আপনাকে ম্যামরা কিছু অনেক অ্যাক্টিভিটিস এর বিষয়ে বলেছেন। With this we come to the end. Thank you so much everybody যারা এটাকে এই প্ল্যাটফর্মটা আমাদেরকে দেওয়ার জন্য, আমাকে আর রামা ম্যামকে অপরচুনিটি দেওয়ার জন্য যে আমরা আপনাদের সামনে কিছু কিছু পরিবেশন করতে পেরেছি। আমি আশা করি যে we have been of some use to you. With this I end. Thank you so much. Thank you all of you. Thank you everyone. Thank you madam. চমৎকার একটি সেশন আমরা আসলে আজকে উপভোগ করেছি। এখানে আমরা যারা উপস্থিত আছি সবার জন্য আসলে 21st Century Skills in Educationটা খুবই জরুরি। আমাদেরকে আসলে জানতে হবে, বুঝতে হবে আমরা এই গুণগত শিক্ষার মান উন্নয়নে কোন দিকগুলোর প্রতি আসলে বেশি গুরুত্ব দিব। খুবই চমৎকার ভাবে ম্যাডাম বুঝিয়েছেন। আবারও আমি পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে আমি প্রশিক্ষণ চলাকালীন সময়ে দেখেছি আমাদের গেস্ট অফ অনার, আমাদের সম্মানিত স্যার, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যে নামটি শুনলে আসলে হৃদয়ে আইসিটির পুনর্জাগরণে বলা যায় চলে আসে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন কবির হোসেন স্যার যুক্ত আছেন। জি স্যার। আচ্ছা, আপনি প্রশ্ন করবো, দুই একটা প্রশ্ন নেন, এরপরে কবির স্যারের। হ্যাঁ স্যার, আমি সেই দিকে যাচ্ছিলাম। আমি স্যার উপস্থিত আছেন আমাদের সাথে। ওদের সাথে আমি প্রশিক্ষণ চলাকালীন সময়ে দেখেছি আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন গুণী মানুষ রফিকুল ইসলাম তালুকদার স্যার, তিনিও যুক্ত ছিলেন। আমরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি।
তো আমি অনুষ্ঠানের শুরুতে আমাদের আজকের সম্মানিত উপস্থিতি যারা আছেন সকলকে বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম যে যদি কোনো কথা থাকে তাহলে আমাদের চ্যাট বক্সে লেখার জন্য। আমি আসলে স্যার চ্যাট বক্সে কোনো প্রশ্ন পাইনি, কিন্তু প্রশংসা পাচ্ছি আজকের সেশন সম্পর্কে। আমাদের দুজন এক্সপার্ট যারা সেশন এক্সপার্ট ছিলেন আমাদেরকে সুন্দরভাবে আজকের প্রশিক্ষণটা বুঝিয়েছেন তাদের থেকে। স্যার কোনো চ্যাট বক্সে প্রশ্ন পাইনি, তাহলে কি আমি ওপেন কোশ্চেনে যাব স্যার? একটু ওপেন প্রশ্ন জিজ্ঞেস করেন। আচ্ছা, হ্যাঁ তো আমি ওকে, ধন্যবাদ স্যার। আমি অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সো প্লিজ আপনারা একটু হ্যান্ড রাইজ বাটনটা ইউজ করবেন যাতে আমাদের সুবিধা হয়। যদি আজকের এই সেশন নিয়ে আপনাদের কারো কোনো কথা থাকে সো প্লিজ রেজ ইউর হ্যান্ড, আমরা আপনাদেরকে সুযোগ দিব। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যদি কারো কোনো কথা থাকে, হ্যাঁ আপনাদের ফ্লোরটা ওপেন করে দিয়েছেন স্যার। সো যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা প্লিজ প্রশ্ন করতে পারেন। সেজন্য আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ বাটনটা ইউজ করবেন। স্যার আমার মনে হয় আজকের সেশনটা এত চমৎকার, এত প্রাণবন্ত হয়েছে। আমি চেক করছি স্যার কারো কিন্তু কোনো প্রশ্ন আছে বলে মনে হচ্ছে না। ম্যাম আসসালামু আলাইকুম, আমি একটু বলতে চাচ্ছিলাম। আপনার নামটা আমি আসলে আপনার এখানে হ্যান্ড রেজ অপশনটা দেখছি না, সেজন্যই আমি কনফিউজ। সরাসরি বলতে যাচ্ছি। আচ্ছা, আমি ঝর্ণা সুলতানা নরসিংদী থেকে। ধন্যবাদ দিব চমৎকার একটি সেশন রমা ম্যাম এবং মিতালি ম্যামের। আরো একটি সেশন চাই, সেটা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং এর উপরে ম্যাডাম দুই ম্যাডামের ক্লাস চাচ্ছি, এটা আমরা আমাদের দাবি। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ ঝর্ণা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আসলে খুবই চমৎকার একটি কথা বলেছেন। ব্লেন্ডেড লার্নিং এর উপরে আসলে আমরা সেশন করেছি, আরো অনেক সেশন আমাদের আসলে করতে হবে, আমাদেরও করার ইচ্ছা আছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আর কি কোনো স্যার কেউ কিছু বলতে চাচ্ছেন? এসএম রাব্বি স্যার একজন হ্যান্ড রেজ করেছেন। জি স্যার, দেখতে পেয়েছি। এসএম রাব্বি স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার প্লিজ কিছু বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমি এতই মুগ্ধ হয়েছি যে আমি দু একটি কথা না বলে থাকতে পারতেছিলাম আর কি। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি মিতালি মুখার্জি ম্যাডাম এবং সেই সাথে রাইমা চক্রবর্তী ম্যাডাম। আমি অনেকগুলো ওয়েবিনারে জয়েন করেছি এই পর্যন্ত, বাট এদের প্রেজেন্টেশনের যে একটা পাওয়ার ছিল সেটা আমি খুবই এনজয় করেছি। তাদের কথার যে কনফিডেন্স এবং যে মেসেজগুলো আমরা পেলাম আজকে সত্যি অসাধারণ। এখানে আমরা আরো গুণী কয়েকজনের কথা শুনবো। আমি সময় নষ্ট না করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ রাব্বি স্যারকে। জসিমউদ্দিন স্যার বরিশাল থেকে স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার সংক্ষেপে যদি বলেন 1 মিনিটে। স্যার শুনতে পাচ্ছেন? জসিমউদ্দিন স্যার আনমিউট করতে হবে। জসিমউদ্দিন স্যার। জি ম্যাম। জি ম্যাম, আজকের ক্লাসটা যেহেতু রেকর্ড হয়েছে, এর একটা রেকর্ডিং লিংক যদি আমরা পেতে পারতাম তাইলে ওই কিছু জিনিস আমরা স্কিপ করে ফেলছি, অ্যাডাপ্ট করতে পারিনি, এটা আমাদের জন্য সহায়ক হতো নিজেকে পরিবর্তনের জন্য। আমাদের পটেনশিয়াল এডুকেশন নেক্সাসে এটা আছে, তারপরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে লিংকটা দেওয়ার জন্য। আমি একটু বলে দিচ্ছি অলরেডি লাইভ হচ্ছে পটেনশিয়াল এডুকেশন নেক্সাস যে ফেসবুক পেজ, গ্রুপ এবং আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অলরেডি লাইভ হচ্ছে। লাইভে গেলে আপনারা পাবেন, যেটা সহজ হবে সবার জন্য। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার লিংকটা যদি শেয়ার দিতেন স্যার, কেউ লাইভের ভিডিওটা শেয়ার দিলে ভালো হতো। আচ্ছা আমি দিচ্ছি, কন্টিনিউ প্লিজ, কন্টিনিউ ম্যাডাম প্লিজ কন্টিনিউ। স্যার আর কি কারো কোনো প্রশ্ন আছে? দেখতে পাচ্ছি না স্যার। সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ দিব। সত্যি একটি চমৎকার সেশন হয়েছে। আমি এবারে আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার স্যাররা আছেন, আমি প্রথমেই বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন রফিকুল ইসলাম তালুকদার স্যার ময়মনসিংহ থেকে স্যারকে আজকের এই সেশন সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। জি আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আমি সেশনটা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। জাহানারা ম্যাডামের সঞ্চালনায় চমৎকার একটি সেশন পরিচালিত হয়েছে। নেক্সাসকে আমি ধন্যবাদ দিই, পেনকে, পটেনশিয়াল এডুকেশন নেক্সাস, আশরাফ বিশেষ করে এরকম একটা আয়োজন করেছে। যে টপিকটা ছিল আজকে আপনারা এতক্ষণ শুনলেন, 21st century skill, the skill for teacher and the skills for student, how the teacher will achieve the skill for the student,
আজকের অনুষ্ঠানের যে চিফ গেস্ট ছিলেন প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল স্যার, তিনি বলেছিলেন যে দুটো সাইটে আলোচনা করতে হবে এবং স্পিকার দ্বয় মিতা চক্রবর্তী এবং রোমা চক্রবর্তী চমৎকার ভাবে এই দুইটা ওয়াইতেই আলোচনা করেছেন। এবং আমার বেশি ভালো লেগেছে যে তারা প্রত্যেকটা স্কিল আলোচনার সময় যেটা করলেন যে এত বাস্তব থেকে, এত রিয়েল সিচুয়েশন থেকে এক্সাম্পল গুলো তারা টেনেছেন, যেটা আমাদের হৃদয়ে সেটা গেঁথে গেছে এবং আমাদের দীর্ঘদিন মনে থাকবে। এবং লাস্টে তিনি যেটা সাম আপ করলেন, সাম আপটা এভাবে করলেন যে এটা আপনারা হয়তো অনেক কিছু আবার ভুলে যাবেন, সেজন্য 21st সেঞ্চুরি স্কিল হ্যান্ডবুক সেটা কিভাবে পাবেন, যে আপনারা জীবনের যে কোনো সময় এটা বারবার পড়ে নেবেন, যাতে আমরা কোনো একটা স্কিল যদি কখনো স্কিপ করি সেটা এখান থেকে আমরা দেখে নেব। চমৎকার উপস্থাপনা এবং এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, যে সম্পর্ক শিক্ষকদের মধ্যে হচ্ছে, এটা আমি মনে করি যে সেই স্বাধীনতার যুদ্ধকেই মনে করে দেয়। স্বাধীনতা যুদ্ধে 71 সালে আমাদেরকে ভারত যেভাবে সহযোগিতা করেছিলেন এবং আমাদের দেশের এই এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করার জন্য, বিশেষ করে ক্লাসরুমে কোয়ালিটি এডুকেশন কিভাবে হবে সেজন্য যে ভূমিকা রাখছেন, আমি ভারতের শিক্ষক দ্বয়কে, দ্য গ্রেট টিচার, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এজ এ টিচার এডুকেটর হিসাবে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। শিক্ষক যারা আপনারা আজকে শুনেছেন, আমি আশা করি যে এই বিষয়গুলো শুধু শোনার জন্যই নয়, এগুলো আপনাদের মতো করে এগুলো যার যার সিচুয়েশনে এগুলো যদি প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আমাদের বিদ্যালয়গুলোতে, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমাদের গুণগত মানসম্পন্ন শিক্ষা এবং SDG 4A যে গুণগত মানসম্পন্ন শিক্ষার কথা বলা হয়েছে সেটা অর্জিত হবে কেবল আপনাদের মাধ্যমে। প্যান্ডামিক সিচুয়েশন প্রায় শেষ, আমরা আশা করি যাতে এরকম সিচুয়েশনের মধ্যে আমরা না পড়ি। ঠিক এই সময়টায় 21st সেঞ্চুরি স্কিলের ব্যবহার ক্লাসরুমগুলো অত্যন্ত জরুরি। প্রতিটা মুহূর্তে শিক্ষককে চিন্তা করতে হবে চেঞ্জ করার জন্য, ক্রিয়েটিভিটি নিয়ে আসার জন্য এবং কোলাবোরেট করার জন্য, যাতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে পাওয়ার সেটা আছে। বিশেষ করে সোশ্যাল স্কিলের কথাও এখানে চলে আসছে। সোশ্যাল স্কিলগুলো শিক্ষার্থীর জন্য খুবই জরুরি। লাইফ স্কিলগুলো জরুরি, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করতে যে 10টা লাইফ স্কিলের কথা বলা হয়েছে, যে সামাজিক দক্ষতা, এগুলো খুবই দরকারি। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের দেশে যে প্রবণতাটা ইদানিং এই বয়সন্ধিকালের শিশুদের মধ্যে আত্মহনন থেকে শুরু করে নানান ধরনের ক্রাইম তারা করতে যাচ্ছে। যদি এই স্কিলগুলো শিক্ষকরা ক্লাসরুমে প্র্যাকটিস করেন, অ্যাক্টিভিটি দেন, তাহলে আমি আশা করি যে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমাদের দেশ আরো বেশি উন্নততর শিক্ষা ব্যবস্থার উপহার পাবে। আমি সবাইকে ধন্যবাদ দেই এবং আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সম্মান করার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমি একটু নিশ্চিত হতে চাই, আমাদের ফেনী টিটি কলেজের সম্মানিত শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আক্তার হোসেন কুতুবী স্যার যুক্ত থাকার কথা ছিল। স্যার কি এই মুহূর্তে যুক্ত আছেন? আক্তার হোসেন কুতুবী স্যার। আমি আরো লক্ষ্য করছি এনামুল হক স্যার নামে একজন যুক্ত। উনি কি মাইক্রোসফটের এনামুল হক স্যার, নোকিয়ার এনামুল হক স্যার? একটু সাউন্ড করবেন যদি যুক্ত থাকেন। আমি এনামুল হক স্যার নামে একজনকে যুক্ত আমাদের এই সেশনে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। স্যার কি মাইক্রোসফটের এনামুল হক স্যার? নোকিয়ার এনামুল হক স্যার? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি, আমরা পরবর্তী যে সর্বশেষ বক্তা বা আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবে তার বক্তব্য আমরা শুনবো। এর আগে আমি দুই একটা কথা বলতে চাই, সেটা হলো আপনাদের সহযোগিতা অনেকগুলি সেশন আমরা করেছি এ পর্যন্ত 2020 সালের মার্চের 20 তারিখ থেকে, ইন্টারন্যাশনাল বা বাংলাদেশি দেশি প্রত্যেকটাতে আপনাদের সহযোগিতা পেয়েছি বলেই আমাদের সেশনগুলিতে 200, 250 বা 300 যুক্ত হয়। আজকে হয়তো বা তারপরে 155 জন যুক্ত হয়েছে আমি লক্ষ্য করলাম। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে হয়তো বা আরো সেশন দেবো। এখানে একটা প্রশ্ন বা একটা দাবি বা একটা আসছে যে ব্লেন্ডেড লার্নিং এর উপর একটা সেশন নেওয়ার জন্য।
আমরাও ইতিমধ্যে ব্লেন্ডেড লার্নিং এর উপর সেশন নিয়েছি, আমরা ভবিষ্যতে নেবে। আক্তার হোসেন কুতুব স্যার অলরেডি বলছে আমাকে ওই সেশনটা নেওয়ার সময় সিরিজ প্রোগ্রাম নেওয়ার জন্য। হ্যাঁ, আমরা সিরিজ প্রোগ্রাম করবো, কিন্তু আপনাদের একটু সহযোগিতার বিষয় খুব কঠিন না এবং জটিল না। যেমন আজকে যে সেশনে যুক্ত হয়েছেন, এই সেশনে যুক্ত হওয়ার পরে যে অনুভূতিটা কিরকম হচ্ছে, এটাও যদি আপনারা প্রকাশ করেন, এক্সপ্রেস করেন সোশ্যাল মিডিয়াতে, তাও কিন্তু আমরা উৎসাহিত হই যে আমরা যে সেশনটা করেছি, আমাদের যারা অর্গানাইজার আছে, যারা যুক্ত ছিলেন, তারা এই সেশনটা যে কষ্টটা করছে সেটা আমরা সার্থক হয়েছে। এই অনুভূতিটি যদি আপনারা প্রকাশ করেন তাহলে আমরা জিনিসগুলি বুঝতে চাই। কিংবা আপনারা যদি রেজিস্ট্রেশন ফর্ম যখন যুক্ত দেওয়া হয়, পাবলিশ করা হয়, সেই রেজিস্ট্রেশন ফর্মগুলো যদি আপনারা প্রকাশ করেন বা বিভিন্ন জায়গায় শেয়ার দেন, তাও কিন্তু আমরা উৎসাহিত আনন্দিত হই। কেননা আমাদের প্ল্যাটফর্মে কখনো 200 নিচে যুক্ত থাকে না, কোনো সেশনে যুক্ত থাকে না। সেই জন্য যখন হয় তখন 200 সেশনের যেহেতু যুক্ত হয় না, এর কম হলেই তখন মনে করি যে আমরা উৎসাহিত না, নিরুৎসাহিত। সুতরাং এই সহযোগিতা আপনারা করবেন, সেই দাবি আহ্বান জানিয়ে আজকে কেমন লাগে সেশনটা বিভিন্ন ফেসবুক মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার জন্য আহ্বান জানিয়ে, এবং এই সেশন আয়োজন করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দেখার জন্য, আর বিশেষ করে সবাইকে কথা বলার সুযোগ দিতে পারেন, একটা প্ল্যাটফর্মে এটা সম্ভব না, আমরা পর্যায়ক্রমে দিব। যারা যদি কেউ মনে কষ্ট হয়ে থাকেন, আমি এই প্যান প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কন্টিনিউ জাহানা ম্যাম। ধন্যবাদ স্যার। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার মোহাম্মদ কবির হোসেন স্যার, সংযুক্ত কর্মকর্তা এটিআই স্যারকে আজকের অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার মোহাম্মদ কবির হোসেন স্যারকে। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আপনারা যুক্ত রেখেছেন। সিরিজ অফ ওয়েবিনার এই প্ল্যাটফর্ম থেকে হয়েছে, যেটা আমরা ইতিমধ্যে শুনেছি এবং আমি নিজেও সম্পৃক্ত ছিলাম অনেক ওয়েবিনারে, আজকেও তার একটি। সেই জন্য প্রথমেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা। আজকে যাদের সেশন শুনলাম, বিশেষ করে মিতালি দি এবং রমাদির ইন্ডিয়া থেকে, ইট ওয়াজ লাভলি, এক কথাই যদি আমি বলি। এবং তারা দুইজন যে প্রেজেন্টেশনটা দিল, অসাধারণ। আমি মোটামুটি পুরো সময়টাই যুক্ত ছিলাম, দেখলাম, শুনলাম তাদের কথাগুলো। বিশেষ করে ক্লাসরুমে প্র্যাকটিসের যে বিষয়গুলো উঠে আসছে, এই সবকিছুই আমার কাছে অসাধারণ লেগেছে। তা আমাকে যেহেতু সমাপনীতে এনেছেন, আসলে আমার তো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমরা আমাদের চেয়ারম্যান স্যারকে পেয়েছি আজকের প্ল্যাটফর্মে, ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান স্যারকে। একজন পিবিআই সম্ভবত এএসপি যুক্ত থাকার কথা ছিল, আমি জানি না উনি ছিলেন কিনা। আমার কিছু গুণধর কলিগকেও এখানে দেখেছি, যাদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে, রফিক স্যার সহ অন্যরা। এবং আপনারা যারা আয়োজক এই পটেনশিয়াল এডুকেশন অ্যাক্সেস থেকে, সবাই মিলে আসলে যে কাজটা আমরা করে যাচ্ছি এই ডিউরিং দ্য প্যান্ডামিক এবং পোস্ট প্যান্ডামিক অলসো, যে এটা আসলে লাভলি। এভাবেই হয়তো এগিয়ে যাবে আমাদের এডুকেশন। এবং আমরা এখনো চারদিকে যে অস্থিরতা দেখি, মানুষের মধ্যে যে বৈশ্বিক ভাবনাগুলো দেখি, এগুলো থেকে বেরিয়ে একটা সাস্টেইনেবল এডুকেশনে যেতে হলে আসলে স্কিলস এর কোনো বিকল্প নেই। এবং আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমি জানি না রমাদি এবং মিতালি দি এগুলো জানে কিনা, যে আমরা আমাদের দেশের এডুকেশনের যে স্বপ্নটা এঁকেছি, এবং আমরা প্রথমত বলছি যে 2031 এবং আরেকটা হচ্ছে আমাদের 2041। তো ওই দুটোকে ভিশন হিসেবে নিয়ে আমরা যেভাবে এখন এগিয়ে যাচ্ছি, তো এক মুখ্য যে জিনিসটা সেটাই হচ্ছে যে আসলে 21st সেঞ্চুরি স্কিলস। আমরা সাথে আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে 4 আইয়ের স্কিলস। এবং অলমোস্ট 4 আইয়ের স্কিলস এবং 21st সেঞ্চুরি স্কিলস কিন্তু কাছাকাছি এবং সেম, অনেক ক্ষেত্রে কিন্তু দুটো মিল আছে। তো যেটি আসলে আমি এখন দেখতেছি যে আমার কাছে খুব শুনতে এবং জানতে ইচ্ছে হচ্ছিল মিতালি দি এবং রমাদির কাছ থেকে, যে এই মনের প্রশিক্ষণটা আসলে কিভাবে দেওয়া সম্ভব। কারণ আমি সারা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে প্রোগ্রাম করে যেটি মনে হচ্ছে, এই একটা জায়গায় আমাদের বড় অভাব। মানে মনের দিক থেকে একটা মানুষ যখন চেঞ্জ না হয়, মোটিভেটেড না হয়, কোনো শিক্ষক যদি মোটিভেটেড না হয়, তাহলে স্কিলস গুলো যেমন নিজে রপ্ত করা সম্ভব না, বাচ্চাদেরকেও, আমাদের লার্নারদেরকেও দেওয়া সম্ভব না। সো এই জিনিসটা এখন বড় বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়, যে প্রত্যেকটা মানুষ যদি সেভাবে মোটিভেটেড হয়, যদি সে মনে করে যে আমার কিছু দেয়ার আছে এই প্রফেশনে,
তাহলে সেটা সম্ভব। নিঃসন্দেহে আগামীতে এমন একটি প্রোগ্রাম হবে যেখানে আমরা শুধু মনের প্রশিক্ষণের কথা বলবো, যেখানে রমাদি কিংবা মিতালি মুখার্জি বলবেন যে কিভাবে তারা এতটা মোটিভেটেড, কিভাবে তারা ক্লাসরুমে এত সুন্দর সুন্দর কাজ করেন, কোথায় পেয়েছেন সেই শক্তি, কোথায় সেই অনুপ্রেরণা ছিল, আমরা সেই কথাগুলো শুনবো। তো আজকে আসলে অনেক রাতও হয়েছে, আমিও আর সময় নিচ্ছি না। আমি সবার প্রতি, সকল অতিথিবৃন্দ এবং দুজন বক্তা ফ্রম ইন্ডিয়া, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জি 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 রমাদি এবং মুখার্জি দি আপনার যে টাইটেলটা দিছেন যে মনের ট্রেনিং অফ মাইন্ড, আমি যদি বলি এটা তারা মানে রিসিভ করছে কিনা স্যার একটু জানতে চাচ্ছিলাম। রমা ম্যাম শুনতে পাচ্ছেন কি? একটু প্রশ্নটা বলা যাবে কি, কারণ আমি শুনতে পাচ্ছি। মনের উপর যে প্রশিক্ষণের কথা বলেছিলেন, আসলে স্যার বলতে চাচ্ছেন যে আমরা শিক্ষকরা যদি মানসিকভাবে নিজেকে পরিবর্তন করতে না পারি তাহলে আমরা আসলে কিভাবে ক্লাসরুমে এই চেঞ্জটা আনবো। তো এই প্রশিক্ষণটার কথা, এই বিষয়ে একটা প্রশিক্ষণ নেওয়া যায়। ম্যাম স্যার জানতে চাচ্ছেন এই বিষয়ের উপর কি একটা প্রশিক্ষণ নেওয়া যায় কিনা। আমরা একটু মিউট হব প্লিজ, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই একটু মিউট হব। বলার আছে এই বিষয়ে যে শিক্ষকতা কখনো একটা জীবিকা বা পেশা হতে পারে না। শিক্ষকতা ইজ মানে টিচিং or being an educator can never be just an occupation, it's a mission. কারণ অভিভাবকরা যখন তাদের ছোট ছোট বাচ্চাকে শিক্ষকের কাছে দিয়ে যায় তারা অনেক কিছু আশা করে, কল্পনা করে। তো শিক্ষকরা যদি নিজেদের এই পেশাটাকে শুধু একটা পেশা হিসেবে না নিয়ে একটা জীবনব্যাপী লক্ষ্য বা মিশন হিসেবে নেয় তাহলে মনে হয় অর্ধেক কাজ হয়ে যাবে। তাছাড়া যেই স্কিলগুলোকে আমরা ডেভেলপ করার কথা বলছি সেই স্কিলগুলোকে টিচারদের নিজেদের মধ্যেও ডেভেলপ করতে হবে, তবেই সেটা ইনজেক্ট করা যাবে, সঞ্চার করা যাবে নেক্সট জেনারেশনের মধ্যে। তো আরেকটা সেশন তো নিশ্চয়ই দরকার এই বিষয়ে বিস্তৃত কথা বলার জন্য, কিন্তু এই প্রশ্নটাও খুব ভালো এবং খুব সময়োপযোগী। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ম্যাম। স্যার কবির স্যার, আমরা অনুরোধ করছি পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকে আমাদের আজকের ওয়ার্কশপটাকে সমাপ্তি ঘোষণা করার জন্য। আমাদের আজকের গেস্ট অফ অনার মোহাম্মদ কবির হোসেন স্যার। স্যার শুনতে পাচ্ছেন? স্যার আমি শুনছিলাম রমাদি আসলে বলছিল যে আসলে এটিকে শুধুমাত্র পেশা হিসেবে নয়, চাকরি হিসেবে নয়, এটিকে কিভাবে প্যাশন হিসেবে নেওয়া যায়, ব্রত হিসেবে নেওয়া যায়, রমাদি সে কথা বলছিলেন। আমার কাছে খুব ভালো লাগছিল। আসলে এই কথাগুলো আমরা কোনো একটা ওয়েবিনারে, কোনো একটা সেশনে আমরা শুনতে চাই, আরো ডিপে ঢুকতে চাই, মোটিভেশনের জায়গাটা আমরা খুঁজে বের করতে চাই। তো নিঃসন্দেহে পটেনশিয়াল এডুকেশন নেক্সাস পরবর্তীতে এই ধরনের একটি সেশন আয়োজন করবেন, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই মনের উন্নয়ন, মনের প্রশিক্ষণটা খুব বড় বেশি প্রয়োজন ইন টার্মস অফ বাংলাদেশ। মানে কারেন্ট সিচুয়েশন যদি আমরা চিন্তা করি তাহলে এটা খুব প্রয়োজন। সো আগামীতে হয়তো এই ধরনের একটি প্রোগ্রাম হবে, আমরা সবাই যুক্ত থাকবো, শুনবো। আজকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি। সবাই যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য, এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে আমাদের প্রোগ্রামটি শুনেছেন সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, সীমাহীন কৃতজ্ঞতা। এবং আগামীতে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা করব সবাইকে নিয়ে, সেই প্রত্যাশা রেখে আমি অনুরোধ করব সঞ্চালক মহোদয়কে আজকের প্রোগ্রামটি শেষ করার জন্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকে আমাদের আজকের এই সেশনের চমৎকার যে দুজন সেশন স্পিকারকে আমরা পেয়েছি, অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সকল শিক্ষকদের পক্ষ থেকে এবং পটেনশিয়াল এডুকেশন নেক্সাসের পক্ষ থেকেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন আপনাদেরকে ম্যাম। আমরা আশা করব ভবিষ্যতে আমরা আপনাদেরকে আবারও পাবো এরকম চমৎকার কিছু বিষয় নিয়ে, বিশেষ করে ব্লেন্ডেড লার্নিং কিংবা আরেকটি যেই সেশনের কথা আজকে স্যার বললেন সেই বিষয় নিয়ে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা উপস্থিত ছিলেন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে। খুবই সুন্দর একটি সেশন আমরা সবাই মিলে উপভোগ করেছি। ধন্যবাদ। ভবিষ্যতে ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন।